বাইরে কিছু স্টুডেন্ট আছে বলে আমার মনে হয়, এটা মোহন ভালো জানে। তো প্লাস অন্যান্য আরো প্রফেশনালদেরকে হয়তো ডাকা হয়েছে আপনার লেকচার শোনার জন্য। কে জয়েন করবে জানি না। স্যার জয়েন করেছে স্যার, কে? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের ডক্টর আব্দুল মান্নান জয়েন করেছেন, আপনি ওনারা দেখতে পাচ্ছেন। স্যার আদাব স্যার। স্যার আমি মান্নান। হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, স্যার মনে হয় নেটওয়ার্কে কোনো একটা স্যারের নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ কেমন আছেন? সবাই ভালো আছেন না? হ্যাঁ আছি ভালো। আর কেউ জয়েন করছে? হ্যাঁ অনেকেই করছে অলরেডি। আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি যিনি অস্ট্রেলিয়া আছেন, উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন, আবুহানা মোহাম্মদ ইউসুফ। আমাদের রেগুলার যারা পার্টিসিপেন্ট ওখানে বাংলাদেশ নেভি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ এয়ারফোর্স, বাফেক্স, তারপর আমাদের নোয়ামি থেকে একজন আছে, জিএসবি থেকে আছে। এর বাইরে বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এবং রিসার্চাররা জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বড়ি থেকে বড়ি আছে না, বাংলাদেশ ওশান রিসার্চ ইনস্টিটিউট, ওখান থেকে জয়েন করেছেন। আর আমাদের নোয়ামির অ্যাক্টিং সেক্রেটারি প্রফেসর ডক্টর কামরুল আলম খান, আপনি মনে হয় ভালো চিনেন, প্রফেসর, উনিও জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ স্যার, মান্নান স্যারকে বলছি স্যার। কেমন আছেন? ভালো আছেন স্যার? আব্দুল মান্নান স্যারকে বলছি স্যার, আপনি আমাদের ওই যে ইনিশিয়াল ফোরকাস্টিং কোর্সে ক্লাস নিয়েছিলেন স্যার বিএমডি তে। জি ভালো আছি, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। চিনতে পেরেছেন তাই না? হ্যাঁ চিনতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এটাই প্রথমবার আমাদের নোয়ামিতে বাংলাদেশ এয়ারফোর্স থেকেও ট্রেনিং পার্টিসিপেন্ট আছে আর কি। হ্যাঁ তাহলে তো খুবই ভালো। হ্যাঁ তো আর ইয়ে থেকে সেনাবাহিনী থেকে একজন নেওয়া যেত না? সেনাবাহিনী থেকে দেখি আগামীবার আমরা ডিফেন্স পূর্ণ করব। হ্যাঁ 3 বাহিনী, এবং আমার কাছে মনে হয় কোস্ট গার্ডেরও দরকার। এক্স্যাক্টলি রাইট, বাংলাদেশ কোস্ট গার্ডের কিন্তু দরকার। যদি কোস্ট ওনারা মাঝে মাঝে আসেন, কোস্ট গার্ড থেকে প্রায় আসেন। এবার হয়তো প্যান্ডেমিকের কারণে ওইভাবে হয় না আর কি যোগাযোগটা। না, অনলাইনে আমার কাছে মনে হয় অফার করলে যে কোনো সময় তারা এগ্রি করবে, তাতে কোনো সমস্যা হবে না। কারণ অনলাইনে ট্রেনিং করাটা অনেকটাই ইজি, বিশেষ করে যে কোনো রিমোট জায়গা থেকে পার্টিসিপেট করতে পারবে, সুবিধা আছে সেটা। ডক্টর কর্মকার স্যার আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, মাঝখানে হারিয়ে গেছিলাম। হ্যাঁ দেখছি স্যার। তো মান্নান জয়েন করছে, মান্নানের কথা শুনতে পেলাম। স্যার বলেন। মান্নান আপনি জয়েন করছেন, আমি খুবই খুশি। তারপরে এয়ারফোর্স থেকে মনে হয় কেউ জয়েন করছে, মাহমুদুর রহমান। হ্যাঁ স্যার। এই কি এয়ারফোর্স মেট? হ্যাঁ এয়ারফোর্স স্যার মিটেরোলজি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তো যেটা বলতেছিলাম যে আমার মনে হয় যে এই পার্টিসিপেন্টস এবং যারা আর কি আমার নোয়ামির প্লাস দি প্রফেশনালস অফ BAF MET, DMD and other institutions, they will be very much benefited with the lecture to be delivered by Dr. Rashed Chowdhury. So I am very happy that he agreed to deliver the lecture, and this will help our NOAMI also. So I also see Professor Kamrul Alam, our professor, and NOAMIর joint secretary. আর কি আছে আমাদের সেক্রেটারি সাহেব জয়েন করছে? আমাদের সেক্রেটারি মহোদয় আছেন স্যার, সেক্রেটারি মহোদয় হাজার উনি জয়েন করেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি, এবং আমি রাশেদ চৌধুরীকে বলবো উনি যেন ওনার যেহেতু আজকে শুক্রবার, আমার মনে হয় উইদাউট এনি ফার্দার ডিলে he can start his presentation. I welcome Dr. Rashed Chowdhury. Thank you, Honorable Chairman. Welcome to all the distinguished fellows and researchers, foreign delegates, and students. I would like to welcome all of you to this training lecture. Now, it is my great honor and privilege to introduce Dr. Rashed Chowdhury on behalf of NOAMI. So, I am Dr. Mohan Kumar Das. I am the Executive Director of National Oceanographic and Maritime Institute. So today's lecture will be given by Dr. Rashed Chowdhury. Dr. Rashed Chowdhury is a mixture of civil engineering, urban and regional planning, focused environment system, masters and PhD both, and climate variability and change. Dr. Chowdhury also has 4 years of postdoctoral research experience
2 years at the National Institute of Earth Science and Disaster Prevention, that is in Japan, and 2 years at the International Research Institute for Climate and Society, that is in Columbia University, USA. Progressive experience, Dr. Chowdhury has more than 30 years of research, teaching, and working experience at the periphery of the developed Hawaii, USA, Tsukuba, Japan, and developing world, Bangladesh, US affiliated Pacific Island, US API. His particular strengths are in the areas of hydrology, coastal resources management, public policy, and interrelations between conflict dynamics and changes in the natural environment. Dr. Chowdhury has developed an ENSO-based operational climate forecasting scheme on seasonal time scale to support the water and climate governance activities in the Pacific Island, which is currently in issue. I would like to request Dr. Chowdhury sir to deliver his speech and introduce with the, all the participants and distinguished fellows. I welcome sir, please. Thank you, Dr. Mohan. It's a great opportunity. আমি যখন ডক্টর মোহনের কাছ থেকে এই ENSO, PDO এবং IOD সম্পর্কে কথা বলার প্রস্তাবটা পেলাম, it was very exciting for me, কারণ আমি এই ফিল্ডে অনেকদিন থেকেই আছি। যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে ক্লাইমেট নিয়ে অনেক কথা হয়, কিন্তু এই যে এই তিনটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, তিনটা ওশেনিক ভ্যারিয়েবিলিটি যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এবং ক্লাইমেট ভেরিয়েবিলিটির অন সিজনাল টাইম স্কেলে, এই জিনিসটা কিন্তু আমরা আসলে অনেকেই সেভাবে চিন্তা করি না। বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ যেটা এনসো সেন্সিটিভ, যেটার ক্লাইমেট শুধু ক্লাইমেট না, আমি বলবো the social consequences also to some extent dependent on the variability of the oceanic factors like ENSO, PDO এগুলো। আমি ফার্স্ট আমার ডক্টর মোহন অলরেডি আমার সম্পর্কে কিছু কথা বলেছেন, তবে আমি আর দু একটা কথা যোগ করতে চাই যে আমি আজকে বিদেশে আছি প্রায় 30 বছর হয়ে গেল। আমি একসময় বাংলাদেশ সরকারে চাকরি করতাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে। আমার বেসিক ডিগ্রিটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে একসময় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলাম, তারপরে চলে আসি বিদেশে, তখন থেকে এখানেই আছি। The main reason আমি এই ক্লাইমেট ভেরিয়েবিলিটি নিয়ে কাজ শুরু করার আগের উদ্দেশ্যটা এরকম ছিল। আমি যখন সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম তখন মাস্টার্স পিএইচডি করার পর আমি এই ধরনের ক্লাইমেট ইনফরমেশন গুলোর একটা ব্যাপক প্রয়োজনীয়তা ফিল করি, যে একজন সিভিল ইঞ্জিনিয়ার বা ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ার এবং এই যে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেহেতু আমি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতাম, আমার কিন্তু সুযোগ হয়েছিল ওনাদের সাথেও কাজ করা। আমি একসময় ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টারে চাকরি করতাম, যার ফলে তাদের সাথে আমার খুব ইন্টারেকশন ছিল। মানে আমি ফিল করলাম যে এই ইনফরমেশন গুলা এতটাই প্রয়োজন আমাদের সবার জন্য, এবং সেই কারণেই কিন্তু আমি আস্তে আস্তে এই মোটিভেটেড যে ENSO বা এই সিজনাল টাইম স্কেলে ইনফরমেশন গুলো নিয়ে বা সিজনাল ফোরকাস্টিং এর উপর কাজ করব। কারণ আমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার মূল বক্তব্যে ফিরে যাব, যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে সমস্ত স্ট্রাকচার গুলো তৈরি করা হয়ে থাকে সেগুলো রিটার্ন পিরিয়ড যদি 5, 10 বা 20 বছর ধরে নেওয়া হয়, এই যে পরিবর্তিত অবস্থাতে এখন ক্লাইমেট চেঞ্জের কারণে বা ক্লাইমেট ভেরিয়েবিলিটির পরিবর্তনের কারণে দেখা যাবে যে ওই ফ্রিকোয়েন্সি, ওই যে রিটার্ন পিরিয়ড, ওই সমস্ত ইভেন্ট গুলোর 20 বছরের যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে এখন 5 বছর। যেটা ফ্রিকোয়েন্সি ধরা হতো 100 বছর, সেটা ফ্রিকোয়েন্সি হয়ে গেছে এখন 20 বছর। এই যে এই জিনিসগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ার এবং মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তাদের জানা দরকার। এবং আমার পরবর্তী সময় অভিজ্ঞতা থেকে আমি দেখি, আমি যখনই এই জিনিসগুলো ইনজেক্ট করার চেষ্টা করতাম তখনই সবাই মনে করতো এগুলা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে ভালো, এগুলা নিয়ে সত্যিকার অর্থে ডিসিশন মেকিং এ খুব একটা ইনজেক্ট করার কারণ নেই বা প্রয়োজন নেই। আমি আজকের প্রেজেন্টেশন আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এগুলা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা কেন এগুলাকে অযথা অবহেলা করি। তাহলে আমি মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। আর এখন তার আগে বলে নিচ্ছি, again thank you ডক্টর মোহন এবং মিস্টার কর্মকার। ওনাকে আমি ঠিক সামনাসামনি না দেখা হলেও ওনার সাথে বিভিন্ন ভাবে কাগজে কলমে ইন্টারাকশন ছিল,
তা আমি আবারও বলবো এটা আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি এবং আপনাদের থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশনস এবং ফর ইউর অ্যাটেনশন। আরেকটা কথা, আজকে যেহেতু তিনটা মেজর বিষয় এনসো, পিডিও এবং আইওডি নিয়ে কথা বলবো, সেখানে হয়তো আমার বক্তব্যটা বা আমার প্রেজেন্টেশনটা কিছুটা অগোছানো মনে হবে, বাট ডোন্ট বি ফ্রাইটেন্ড। এন্ড অফ দ্য ডে আপনারা দেখবেন যে আমি যা বলতে চাচ্ছি তা বোঝা যাচ্ছে কিনা, সেটাই হলো মূল উদ্দেশ্য। যদি কখনো আপনাদের ইন্টারাপ্ট করার দরকার মনে করেন, প্লিজ জিজ্ঞেস করবেন। যদিও আমাদের বোধহয় একটা Q&A সেশন আছে ফার্স্ট সেকেন্ড হাফে, তো আমরা সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। And question can be given in the chat box also. So if anybody wants to put any questions, that can be given in the chat box. Yes, sir. Right, sir. Yeah. আচ্ছা, আমার প্রেজেন্টেশনের মোটামুটি সামারিটা হচ্ছে এরকম যে এখন তো সবাই শুনতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, শোনা যাচ্ছে আর স্লাইডে দেখা যাচ্ছে। Yes, sir. Okay. Yes, session. তাহলে যে সামারিটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ব্রিফ রিভিউ অফ বেসিক টার্মিনোলজি, ওশান ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি and change, review of drivers and potential impacts of climate change on coastal zones. এখানে আমি মোটামুটি শুরু করব প্যাসিফিক ডিকেডাল অসিলেশন দিয়ে, ENSO and regional impacts, Indian Ocean dipole and regional impacts, এবং ফাইনালি আমি দেখানোর চেষ্টা করব গ্লোবাল impacts, যে এগুলো শুধু ফিজিক্যাল কনসিকুয়েন্সেস না, সোশ্যাল কনসিকুয়েন্সেস এ কিভাবে প্রভাব ফেলে। আমি তার আগে একটু জানতে চাচ্ছিলাম আপনারা কারা কারা এনসো বা পিডিও সম্পর্কে আপনাদের বেসিক ধারণাটা আছে, এই ব্যাপারে কি কিছু বলতে পারবেন কেউ? জি না, আমার ধারণা নেই এনসো পিডিও। আমি একটু যদি হাত বলি যে কতজনের আমাদের এই বিষয়ে মানে আমরা কতজন এখানে আজকে জয়েন করেছি সব মিলে? আমরা এখন পর্যন্ত 51। বাবা, 51। তা আমি ধরে নিব অ্যাটলিস্ট হাফ মোটামুটি ধারণা আছে, বেসিক ধারণাটা আছে। এমনটা কি চিন্তা করা যায়? না, মনে হয় আরেকটু কমিয়ে চিন্তা করলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ে, ওকে। Normally those who are related with meteorological department, either BAF or BMD, I think they know these systems. This is my idea. This is my idea. ওকে, থ্যাংক ইউ। ওকে, যে জিনিসটা নিয়ে আমি এই যে প্রথমেই বললাম যে আমরা একটু অগোছানো ভাবেই কথা বলবো, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করবো আমরা সাধারণত যে জিনিসগুলো আলোচনা করি সেখানে অনেক সময় ঠিক এই জিনিসগুলো টার্মিনোলজি গুলি খুব ভালো করে বুঝি না। প্রথমেই আসা যাক এই জিনিসটা নিয়ে, ওয়েদার এন্ড ক্লাইমেট। আমরা কিন্তু এই জিনিসটাকে অনেক সময় এক করে ফেলি। ইভেন আমেরিকাতে আমি দেখেছি ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাদেরও একই সমস্যা, যদিও ন্যাশনাল ওয়েদার সার্ভিসকে মোটামুটি ইকুইভ্যালেন্ট বলা যেতে পারে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মতো। ওয়েদারটার এখানে এই স্লাইডটাতে যদি দেখেন, আমি ভাগ করার চেষ্টা করেছি। এখানে এটা কি, এখানে যেটা দেখেন এই যে স্লাইডের বা সাইডে ওয়েদার এবং মাঝখানে ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি এবং ক্লাইমেট চেঞ্জ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমরা এই দুটো টার্মে ভুল করি, একটা ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি, একটা ক্লাইমেট চেঞ্জ। এখানে ওয়েদারটা যেমন একটা বলা হয় না হোয়াট ইউ ক্যান যেটা এক্সপেক্ট and what you observe, এই যে আওয়ারলি ডেইজ এবং মান্থ ভ্যারিয়েশনটা কি মোটামুটি সাধারণত নিউমেরিক্যাল মডেল গুলোর যে ক্যাপাসিটি তাতে 21 দিন পর্যন্ত আমরা সাধারণত ওয়েদার ফোকাসটা করতে পারি। এখন 21 দিন অ্যারাউন্ড, যদিও 2 সপ্তাহ পরে খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, তবু ম্যাক্সিমাম 21 দিন পর্যন্ত অনেক ক্ষেত্রেই করা যায়। এই হচ্ছে ওয়েদার ফোকাসড। আর ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি হচ্ছে যেটা আমরা সিজনাল সাবসিজনাল বা বলা যেতে পারে ইন্টারঅ্যানুয়াল
যেমন মান্থলি, 3 মাস, 6 মাস বা 1 বছর, এই যে এইটাকে যে ভ্যারিয়েবিলিটি, এইটাকে আমরা সাধারণত ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি বলে থাকি। যেমন আপনার এনসো বলে হতে পারে, আইওডি, এগুলো সাধারণত ক্লাইমেট ভ্যারিয়েবিলিটির আওতায় পড়ে। পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এখানে যে টাইম স্কেল। তো ডিফারেন্স হচ্ছে বিটুইন ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য টাইম স্কেল, যেটা আপনার সাধারণত 1 মাস থেকে শুরু করে 1 year, the interannual variability that largely defines climate variability, while climate change is a longer time scales, say for 10 years to 30 years or even 100 years, যেটা climate change নিয়ে কথা বলা হয়ে থাকে। এখন এই climate variability কিন্তু primarily defined by the 3 major variables. One is Pacific decadal oscillations, El Nino southern oscillations, and the role of Indian Ocean dipole is gradually growing. It is really becoming more and more important in these days. The next phase is when the climate change is mostly are centered on global warming, sea level rise, and ocean acidification. এখন আমরা যেটা করি most often, the climate variability, climate change, দুটাকে মোটামুটি একই, put it in the same baskets and try to analyze in the same way. But these are 2 different things. One is variability and the other one is change. আমার মনে হয় এই ধরনের ডেফিনেশন গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। পানি কি আসছে? ওকে, সিন্স টুডে ইজ আমরা আমাদের আজকের কথা হচ্ছে ওশন নিয়ে, তো এখানে জাস্ট একটা সিম্পল ম্যাপ ওশনে এই সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে। এখানে দেখেন প্যাসিফিক ওশনটা হলো মেইন, এটাই মোটামুটি সবচেয়ে বড় ওশন। তারপরে যদি ধরা হয় আটলান্টিক, এবং just this shows where the oceans are located. If you go to this slide, you see the Pacific Ocean covers 52% of the total ocean surface. So it eto boro. The next one is North Atlantic Oceans, which is 13%, South Atlantic 13%, and also Indian Ocean, which is also somehow we have the similar types of variability in Pacific and Indian Oceans, just like ENSO and IOD. এখন এটা ইম্পর্টেন্ট স্লাইড। এখানে দেখেন যে পুরো ওশান সারফেসটা দেখানো হয়েছে এবং কোন কোন ভ্যারিয়েবলস গুলো কোথায় which variables are more effective in which areas of the oceans are illustrated here. আপনারা দেখেন এখানে আমরা যদি দেখি প্যাসিফিক ডিকেডাল অসিলেশনসটা সাধারণত প্যাসিফিক নর্থ আমেরিকান প্যাটার্ন, এটা সাধারণত নর্থ আর সাউথ এই ডিরেকশনে সাধারণত এক্সিস্ট করে থাকে। আর the second one is El Nino southern oscillations, এটা ENSO, এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাসিফিকে। আর ইন্ডিয়ান ওশান ডাইপোল এটা এটা ইস্টার্ন প্যাসিফিকে, আর ইন্ডিয়ান ওশান ডাইপোল এটা ওয়েস্টার্ন প্যাসিফিকে। এই 3টা মেজর ভ্যারিয়েবলস ওশানের যে পরিবর্তনগুলো হয় সেগুলোকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি প্রভাব ইনফ্লুয়েন্স করে থাকে। এখন কথা হচ্ছে যে অনেকেই বলে যে এই আমরা যেমন আমাকে অনেক সময় শুনতে হয় কথাগুলো যে এনসো তো বাংলাদেশের থেকে আসলে আরো অনেক দূরে, এটা রীতিমতো সাউথ আমেরিকা পেরুর এই অঞ্চলটা, আচ্ছা আমাদের জন্য তো ইন্ডিয়ান ওশান ডাইপোলটা মোর it looks like more effective and more promising. কিন্তু কথা হচ্ছে যে the climate variable গুলো কিন্তু internally correlated to each other. অর্থাৎ ENSO যখন পরিবর্তন হয় তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান ওশান ডাইপোলটাও পরিবর্তন হয়, যার ফলে আমরা যে এখানে যখন কথা হবে ENSO নিয়ে যখন কথা বলি, ইন্ডিয়ান ওশান ডাইপোলকে ডেফিনেটলি সিরিয়াসলি নেওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে, কিন্তু এগুলোর পরিবর্তনটা কিন্তু একটার সাথে রিলেটেড। এখানে ENSO-তে পরিবর্তন হওয়ার সাথে সাথে IOD-তে পরিবর্তন হবে, এবং IOD-তে পরিবর্তন হলেও ENSO-তে পরিবর্তন হবে। এটা just sort of interrelated. আমি শুরু করব PDO দিয়ে। এই যদি হয় PDO-টা আপনি দেখেন
প্যাসিফিক ডিকেডাল অসিলেশনস, এটা হলো এখানে আমি যত ছবিগুলো দেখাচ্ছি সবই সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, উপরের পানির তাপমাত্রা, যদিও আমরা বলি সি সারফেস টেম্পারেচার, এটা আসলে সমুদ্রের উপরে যে পানি আছে সেই পানির তাপমাত্রা কি বোঝানো হচ্ছে। কিন্তু কথা হচ্ছে সমুদ্রের পানি আর নদীর পানি দুটোর মধ্যে কিন্তু একটা মেজর পার্থক্য আছে। নদীর পানি যেমন হরিজন্টালি মুভ করে উপরের গ্রেডিয়েন্টের উপর বেস করে ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে, সমুদ্রের পানি কিন্তু তা না, সমুদ্রের পানি ভার্টিক্যালি মুভ করে, অর্থাৎ জাস্ট লাইক জাম্প, কি বলে পাম্পিং, উঠানামা করে, উঠানামা রোলিং করে। এই রোলিং এর ফলে সমুদ্রের এই কি বলে সি সারফেস টেম্পারেচার পরিবর্তনগুলো হয়, মানে উপরের গরম পানি নিচে চলে যায়, নিচের ঠান্ডা পানি উপরে চলে আসে, এরকম হয় ব্যাপারটা। এখানে পিডিওটা তখনই হয়, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই পিডিও, এনসো, আইওডি এগুলো তো সবই সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা নিয়ে, কিন্তু এগুলো হয় কেন? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। অনেস্টলি স্পিকিং এই বিষয়ে এখনো সেরকম কোনো কি বলে বৈজ্ঞানিক তত্ত্ব বা তথ্য এখনো অ্যাভেলেবেল না। বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে এরকম কোনো ব্যাখ্যা আজও দাঁড় করানো যায়নি। সুতরাং আমি আজকে মোটামুটি আপনাদের কাছেও ব্যাপারটা এইভাবেই রাখবো যে এই পানিগুলো হঠাৎ হঠাৎ কেন এই যেমন পিডিওর ক্ষেত্রে নর্থ প্যাসিফিকে কেন গরম হচ্ছে, অথবা এনসোর ক্ষেত্রে ইস্টার্ন প্যাসিফিকে নিনো 3.4 এরিয়া হঠাৎ গরম হয়ে যায়, এই ব্যাপারগুলো এখনো স্পষ্ট না। আমরা শুধু এইটুকুই জানি গরম হয় 2 থেকে 5 বছর পর এনসোর ক্ষেত্রে, আর পিডিওর ক্ষেত্রে 10 থেকে 30 বছরের মধ্যে উঠানামা করে। আচ্ছা, আমরা যদি পিডিওর বিষয়টা দেখাই, প্রথমে আসে প্যাসিফিক ডিকেডাল অসিলেশনস। এই যে এই প্যাসিফিক ডিকেডাল অসিলেশনের দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে পজিটিভ ফেজ আর একটা নেগেটিভ ফেজ। এই পজিটিভ সেটা সারফেস ওয়াটার ইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক। স্যার এক্সকিউজ মি, বলেন। Sir, we have a couple of participants from international arena also. So I would like to request you to speak in both English and Bengali. So that will be, I think, helpful for both all kinds of participants. Achha. Okay, sir. Sorry. Okay. So this is a slide of PDO. So what this slide describes that we know the PDO has two different phases. One is the positive phase and the other one's negative phase. The positive phase describes the surface water in the Western Pacific, particularly above 20 degree north, tend to be cool, while equatorial waters in the Central and Eastern Pacific tend to be warm, which otherwise means the area, this area is for some reasons becomes cooler than normal, and this area for some reason becomes warmer than normal. So this phase is actually called PDO, and this stays, this kind of this train, it lasts for 10 to 30 years. And why? And then now it might be a curiosity that why does it last for 30 years or 10 to 30 years? Why not more? Why not less? Well, to be very frank, I don't have any explanation for that. But what I know, this is how it's going on. There are a lot of people that are working on this area, that how to theorize the insights that why does it changes over for at last 10 to 30 years, and why all of a sudden it moves in the opposite directions. So what happens here is that during this negative phase, and it's a certain part of the ocean surface, especially in the Western Pacific, above 20 knot, it cools down. I would rather say it just becomes cooler than normal. There's a couple of centimeters, couple of centigrades cooler than normal. And while the other side of the ocean, especially eastern part of the Pacific, becomes warmer than normal. So this is just one of the pictures, positive phase, and this is the negative phase. In case of negative phase, it's just the opposite. This is a slide of positive phase, but in case of negative phase, this part becomes warmer and this parts become cooler. So that's the difference.
Now it shows that I understand that this is what's happening, but I think you are interested about what does it make, what difference does it make for us? What difference does it make for the planners, meteorologists, and also other people working in these areas? This is kind of a time span. Usually it lasts from 10 years to 30 years. Say, for example, we know some of the years very clearly, that one of those years was 1997 and 1998. 1997 was, I think, the driest years that we know in Bangladesh. And 1998 was, I know there are many young people here, or maybe many of you haven't seen 1998. I was there in the flood forecasting that time. So Bangladesh was flooded, and it's probably 80% of the country was underwater. Even Dhaka city was underwater for about 3 months, 2.5 months, like that. So those, in that case, the PDO of 1997 was positive phase, and PDO of 1998 was negative phase. So why do we need the information of PDO? Because if there is a positive PDO and if there is a high value of PDO, then we might have to think about it, that there might be something worrying in this area. And that's what exactly happened if you take records of the previous flooding years, not even 1998, the recent flood years also, so say 2015, 16. So we have PDO, Pacific Decadal Oscillations. Maybe that's not very relevant to you, that why, how, but it's relevant what PDS, what message PDA brings for you. It brings a message that if it is a positive phase, that means you need to worry about dry or drought. If it is a negative phase, then there is a chance you might experience a flood. And since this PDO lasts for 30 years, so you can say, you can talk about like that, just a positive phase means there is a trend of drought in the prevailing on the ocean. And ocean ek dhoroner dry condition কাজ করছে. When it is negative phase, that means ocean ek dhoroner wet phase কাজ করছে. So just for now, keep it in mind, dry phase and wet phase. Now I will link later that how these informations are linked to other informations to make a complete sense of climate variability and change in Bangladesh or in the Bay of Bengal. So PDO, and you see here, এটা একটা train, এটা একটা PDO ছবি, PDO তে কি হয়? This picture you see, this is a negative phase of PDO. That means এই পুরো এলাকাটা বলা হচ্ছে যে is warmer than normal, এবং এই এলাকাটা হচ্ছে cooler than normal. This indicates a positive negative phase of PDO. এখন এই জায়গার temperature since the temperature in this area is higher than normal, what does it mean? It means that this area is this sea surface temperature is higher than normal, and sea level is higher than normal here. So for some reason, the Western tropical Pacific in this area is higher than normal, higher than maybe when there is a negative phase of PDO, the sea level in the Western tropical Pacific actually is 2 to couple of millimeter higher than normal থাকে. এখন এটা কি ইম্প্যাক্ট করে? এটা ইম্প্যাক্ট করে এরকম, for some reason যদি কখনো উইন্ড ফ্লো যদি এই ওয়াটারকে পুশ করে, তাহলে এদিকে সি লেভেল inundations, এদিকে যেটা হবে, এইদিকে sea level will rise, and that's a kind of the decade. So when there is a decade of positive PDO, that means sea level is lower than normal for some area. When there is a negative phase of PDO, then sea level is higher than normal for some area. So তার মানে হচ্ছে এটা এদিক থেকে higher, which otherwise directly indirectly affect Bay of Bengal, এটা বাংলাদেশকেও affect করবে, এবং এর সাথে inundation এর possibility থাকে. I will link with other variables later.
So for now, just keep in mind, this is what PDO is. We don't need to think, we don't need to find out everything, what PDO is, but how does it impact our life? That is more important for us. Second, আমি যাচ্ছি ENSO-তে। এই ENSO-তে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আমাদের সবারই একটা ধারণা আছে যে উইন্ড ফ্লো। আমি আজকে যে কথাগুলো বলবো এগুলা যদিও সবই সমুদ্রের ভিতরে, কিন্তু সমুদ্রের দুটো মেজর ভেরিয়েবল, একটা হচ্ছে সি সারফেস টেম্পারেচার, আরেকটা হচ্ছে সাউদার্ন অসিলেশনস বা যেটাকে আমরা বলি উইন্ড, জোনাল উইন্ড বা মেরিডিয়ানিয়াল উইন্ড, যেভাবেই বলা হোক। Although some scientists they focus too much on sea surface temperature, ironically আমিও more focused to sea surface temperature, but some people really care about more southern oscillations, I mean winter, especially the South Pacific যারা থাকেন, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, they like southern oscillation more than the sea surface temperatures. আবার আমরা যারা আমেরিকাতে কাজ করি তারা বেশি ফিল করি যে maybe sea surface temperature is more important. But anyway, the main thing is that sea surface temperature, if it is the primary variable, a sea surface temperature ফলেই কিন্তু উইন্ড ফ্লোটা কমে যায়, বেড়ে যায়, দুর্বল হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এবং এই উইন্ডই কিন্তু বে অফ বেঙ্গল বলেন, বাংলাদেশ বলেন, wherever সব জায়গায় কিন্তু এই উইন্ডটাই ফাইনালি ইম্প্যাক্ট করে। So I think these two are important, equally important, যে যেভাবে যে যেটাকে বেশি কমফোর্টেবল ফিল করে বা যে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। তা আমাদের এই উইন্ডটা হয় কোত্থেকে? আমরা ছোটকালে যেমন মৌসুমী বায়ুর কথা শুনেছি, আমরা যদি সেই মৌসুমী বায়ু নিয়ে চিন্তা করি, ব্যাপারগুলো এরকম যে ওশান সারফেসে কোথাও এক জায়গায় ওয়ার্ম হয়ে যায়, ওয়ার্ম থাকে যেটা নর্মালি আরেক জায়গায় কোল্ড থাকে। বিকজ অফ দিস ওয়ার্ম segment of the ocean, there is a low pressure system, and a low pressure system যেটা হয়, low pressure, it goes up, and cold high pressure এটা ফল করে। এই যে লো এবং হাই প্রেশারটা যতটা the stronger the pressure gradient, the stronger the wind. আমাদের শুধু এটাই মনে রাখতে হবে এখানে, যত এই pressure gradient is strong হবে, the wind is strong. The more wind will tend to be deflected. This deflection from a vortex or current. So a wind flow depend করে কিন্তু a pressure difference এর উপর। আমি স্লাইডে শুধু এই কথাটি বুঝাতে চাচ্ছি। আমরা যদি নেক্সট ইয়েতে যাই, এখানে দেখেন it's a part of Pacific Ocean and Indian Oceans. It's a classic picture and it's the most important area for Bay of Bengals and greater Ganges, Brahmaputra, Meghna basin systems. You see, we have an area in the Eastern Pacific. A area ta erokom. This area is defined initially as Nino 3. This is Nino 3, and this is Nino 4. And এই অঞ্চলটা হলো Nino 3.4. আমি পুরো ল্যাটিটিউড লংটিটিউডটা পরের স্লাইডে বলবো। এই জায়গাটায় যত ঘটনা ঘটে, সরি, এই হচ্ছে এখানকার এই এনসোটা মেইনলি এখান থেকে তৈরি হয়। This is the area where ENSO is generated, El Nino, La Nina, Southern Oscillation Index. The oceanic component of ENSO is El Nino, La Nina, and the atmospheric component is Southern Oscillation Index. এখানে sea surface temperature যখন তারতম্য হয়, তখন যেটা হয়, a pressure gradient সৃষ্টি হয়, যেটা এই Southern Oscillation Index হয়ে পশ্চিম দিকে এই দিকে যেতে থাকে। আচ্ছা, আবার আমরা যদি একটু এদিকে আসি, ইন্ডিয়ান ওশানে আসি, এখানে দুটো এরিয়া আছে, ইস্ট ওয়েস্ট। এই দুটোর প্রেসার ডিফারেন্সের ফলে আইওডি, যে আইওডি নিয়ে কথা হচ্ছিল, এই আইওডিটা সৃষ্টি হয়। The role of IOD is gradually becoming more and more important. এটা সত্য কথা। Nowadays আমি যখন ইউনিভার্সিটিতেও আমাদের there were several researchers
some people are arguing that that IOD is becoming more important for us, particularly in Africa, is this Australia and a greater Ganges Brahmaputra basins. And some people argue that this is also providing a kind of very strong feedback to ENSO. যাই হোক আমরা এগুলো পরে দেখবো, কিন্তু কথা হচ্ছে এই যে ওশন, এই ওশনের এই অঞ্চলটা ENSO দ্বারা dominated. This area is IOD, Indian Ocean Dipole, that are dominated. But remember, these two are correlated to each other. এই দুটোর মধ্যে একটা ইন্টারনাল রিলেশন আছে। আচ্ছা, আমরা এখন প্রথমে স্লাইডে আমি যেভাবে ব্যাখ্যা করেছিলাম সেই মতে পিডিওর পার্টটা শেষ, এনসোর পার্টটা, পরে আবার আমি তিনটা কম্বাইন করে আবার পরে কথা বলবো। এনসোর পার্টে আসি আমরা। এনসো, এল নিনো সাউদার্ন অসিলেশনস, অ্যাকচুয়ালি কথাটা হবে এল নিনো অবলিক লা নিনা সাউদার্ন অসিলেশনস। এই এল নিনো এন্ড লা নিনাটা হচ্ছে ওশেনিক কম্পোনেন্ট, আর সাউদার্ন অসিলেশনটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক কম্পোনেন্ট। এই এল নিনো, লা নিনো এবং এই ওশেনিক কম্পোনেন্টটা সাধারণত সি সারফেস টেম্পারেচারের উপর ভিত্তি করে ডিফাইন করা হয়ে থাকে, আর সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স যেটা, সেটা সাধারণত জোনাল উইন্ডের উপর ভিত্তি করে করা হয়ে থাকে। আমরা যদি এই যে এনসো নিউট্রাল কন্ডিশনটার উপরের ছবিটার দিকে তাকাই, এটা কিন্তু একটা ENSO neutral, although we call it ENSO neutral, but this is normals. This is normal. Say for example, last থেকে 50 বছর আগে যখন we didn't really know about ENSO, we started to learn about ENSO since 1971 satellite image আসার পর থেকে, and before that we didn't really know much about ENSO. Even then there was a situation like that. ENSO কিন্তু আগেও ছিল, 100 years আগেও ছিল, but we just didn't know that. এখানে আমরা ফার্স্ট, if you see the top panel, মানে উপরের ছবিটা দেখেন, the normal situation is this area of the ocean is cold, that means Eastern Pacific, and this area of the ocean is warm. So warm water goes up and falls down this way, and it starts like this, starts moving from east to west, right? এবং এই ইস্ট টু ওয়েস্ট যেটা আমরা একসময় মৌসুমী বায়ু বলি, এটি বাতাসটাই কিন্তু গ্রেটার গ্যাঞ্জেস, বে অফ বেঙ্গলের যে সমস্ত ট্রপিক্যাল ডিস্টারবেন্স, ইট ড্রাইভস দ্য ডিস্টারবেন্স টু ল্যান্ড, যেটা যার ফলে আমরা the rainfall is primarily originated because of this driving force, because of this wind which flows from east to west. এই উইন্ডটাই সমস্ত ট্রপিক্যাল ডিস্টারবেন্স সমুদ্র থেকে নিয়ে ল্যান্ডে চলে যায়, তারপরে বৃষ্টি হয়। অল ওভার গ্রেটার গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিন, বাংলাদেশ, ইন্ডিয়া এবং আরো অন্যান্য দেশে। This is very typical and this is very normal, very common. আমরা এখন এগুলোকে ENSO নিউট্রাল বলি, এই বলি সেই বলি, but this is something, এটা ছিল আজ থেকে 100 বছর আগেও, 50 বছর আগে। Okay, now come down to the second phase, second one. I go to the right panel, La Nina conditions. You see, আমি যেটা বলছিলাম যে pressure gradient, আপনি দেখেন the left part of the ocean, এটা ছিল warm, this looks like warmer. এটা কিন্তু আরো বেশি reddish, which actually indicated the magnitude, the strength of the sea surface temperature. It is warmer than the normal. If it was normal, if this was normal, this is warmer than normal. So for some reasons, this area of the ocean is warmer than normal. এই warmer হওয়ার ফলে যেটা হয়েছে, we have a higher pressure gradient, একটা বড় রকমের pressure gradient সৃষ্টি হয়েছে, এখানকার চাইতে নরমালের চাইতে বেশি, যার ফলে যেটা হয়েছে, this water goes up, moves this directions, falls down, and the air becomes stronger than normal. এখানেও east to west air flow করতো, this time east to west air flow করে, but this air is stronger than before. So this is La Nina.
In a normal condition and the La Nina condition, the difference is that the movement of air in a La Nina conditions, the movement is stronger than normal. It আরো বেশি শক্তিশালী air Western Pacific এর দিকে ছুটতে থাকে, move করে. As it moves to the Western Pacific and Bay of Bengal, it কি বলে, the more tropical disturbance are diverted to the greater Ganges-Brahmaputra basin area. So that causes more rainfall, higher than normal rainfall. Normal condition যে rainfall হয়, La Nina condition rainfall high, but this is higher than normal. Why higher than normal? Just because this part of the ocean is warmer than normal. For some reason, as I mentioned, we do not know the reason. Perur ek dhoroner jelera ber korechilo je ekhane pani gorom hoye jay. Mainly because of fishing purposes, they went there and observed that water in this area is warmer than normal. But we do not have a clear explanation why. So for some reason, it's warmer than normal. When it is warmer than normal, then এইভাবে this flow করতে থাকে stronger air from eastern to western Pacific. আমার একটা কিউরিওসিটি থাকে আছে, আমি মডারেটর ডক্টর মোহনকে জিজ্ঞেস করব যে এই যে টেম্পারেচারটা গরম হয়ে যায়, ওয়ার্মার হয়ে যায় দেন নরমাল, আপনাদের সবাই একটা জাস্ট একটা ফিডব্যাক চাচ্ছি আমি, কতটুকু গরম, বেশি গরম হয় বলে মনে হয়? ওকে, থ্যাংক ইউ স্যার। যে কোয়েশ্চেনটা করছে পার্টিসিপেন্টদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা মাইক্রোফোন আনমিউট করে আনসার দিতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। সো প্লিজ ফিল ফ্রি টু রিপ্লাই। ইয়া, সো মোহন আপনি একটা সামারি আমাকে বলেন, জাস্ট সবাই কেমন মনে করছে? আচ্ছা, ওকে, দেখি আমি আপনাদের ফিডব্যাকটা পেতে চাই, তারপর আমি আপনাদের একটা সামারি স্যারকে ইনফর্ম করব। আই থিঙ্ক এখান থেকে একটু ডক্টর আব্দুল মান্নান, আপনি মনে একটু কমপ্লিমেন্ট করতে পারেন। হ্যালো। জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি একজন অলরেডি আমার মনে হয় চ্যাট বক্সে লিখেছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। It can be as maximum as 1 to 3 degrees Celsius, not more than that, so far my understanding. ওকে, ইয়া, বাট যারা এটা জানেন তারা না, আমি অন্যদের কাছ থেকে শুনতে যাচ্ছি। আচ্ছা, আবার তাহলে আমরা একটু স্টুডেন্টদের কাছ থেকে একটু শুনি, অনেক রিসার্চাররা আছেন। আমি those who just can guess, আমি যারা প্লিজ আপনারা যারা জানেন তাদের দরকার নেই। হ্যাঁ, আমি একটু ডিফারেন্ট কারো থেকে শুনতে চাই। এখানে আমি নাম দেখতে পাচ্ছি, যদি আপনারা বলেন তাহলে ভালো, নাহলে আমি একটু নাম ধরে জিজ্ঞেস করি। এর বাইরে আছে, আমি দেখি সোহাগ হোসেন, আপনি বড়ি থেকে, আপনার কি একটু গ্যাস করতে পারেন কি অবস্থা, কি পরিমাণ চেঞ্জ হয়, মানে স্যার যেটা জানতে চাচ্ছেন? সোহাগ আপনি আছেন? স্যার about 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস স্যার। ওকে, আপনি একটা গ্যাস করছেন 4 থেকে 5। ওকে, জান্নাতুল ফেরদৌস, তোমার কোনো অনুমান আছে? নো স্যার। ওকে, একটা স্যার যেটা জানতে চাচ্ছেন একটা গ্যাস করে বলো। স্যার আরো শুনি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। বাইরে থেকে আর কেউ বলবেন? অনামিকা দাস, আমি নাম দেখতে পাচ্ছি, আমি অলরেডি কিছু রিপ্লাই পেয়েছি চ্যাট বক্সে। কেউ বলছে 4 to 5, সামবডি 2.5 ডিগ্রি সেলসিয়াস, আব্দুর রাজ্জাক বলছেন 3 to 4 ডিগ্রি সেলসিয়াস, শিফাত শাহরিয়া 2 to 3 ডিগ্রি সেলসিয়াস, জুয়েল মেরাজুল অ্যারাউন্ড 3 ডিগ্রি সেন্টিগ্রেড, ইস্তিয়াক ইট উড বি 3 to 4 ডিগ্রি। সো স্যার আমরা মোটামুটি অ্যারাউন্ড 4 এর মধ্যে আছি আর কি। হ্যাঁ, গুড এক্সেলেন্ট। আমি আপনাদের ফিডব্যাকে আমি ইমপ্রেসড যে আসলে অনেকেই গেজও করতে পারেনি ঠিকভাবে, কারণ অনেকে ধারণা ছিল যে আরো বেশি হবে, 5, 7, 10 এরকম চিন্তা করছে। কিন্তু যাই হোক, এই যে anomalous সিচুয়েশনটা, in order to reach to an anomalous situation like this, you need only 4.5 degrees Celsius. I'm back to session. কেউ কথা বলছে? আমি মিউট করে দিয়েছি, একটা বোধহয় নয়েজ আসছিল। ওকে, ওকে,
এই টেম্পারেচারটা এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমার তো মেট্রোলজি ব্যাকগ্রাউন্ড না, আমিও যখন প্রথমে চিন্তা করতাম আমারও মনে হতো যে এত বড় একটা পরিবর্তন হচ্ছে, such a anomalous situation across the globe, everywhere there is a change. এটা কত মেবি 5 to 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হতে পারে, অথবা কিন্তু actually in order to reach to a situation like that you need only 0.5 degrees Celsius. Just 0.5 degrees Celsius difference যদি হয় তাহলেই এরকম একটা সিচুয়েশন শুরু হতে থাকে. It can reach up to 2.5 degrees Celsius. We never কখনো 4-5 হয় নাই. The highest temperature variations that we observed was 2.7, I think, 1998. এরকম অথবা আরো দুই একটা জায়গায় it is always less than 3 degrees Celsius. তা বুঝেন 0.5 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনের ফলে পৃথিবীতে এরকম একটা প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যায়। এটা যদি 1 হয় তাহলে তো ব্যাপক অবস্থা, আমরা বলি মডারেট স্ট্রেংথ লা নিনা। এটা যদি 1.5 হয়ে যায় তখন আমরা বলি স্ট্রং লা নিনা, এবং তখনই শুরু হয়ে যায় পৃথিবীতে একটা ভয়ঙ্কর কাণ্ড। এই হলো লা নিনার ব্যাপারটা। আমরা যদি লেফট সাইডে তাকাই এল নিনো কন্ডিশনটা, এখন লক্ষ্য করেন there is a very distinct difference between El Nino and La Nina, একদম totally opposite. In El Nino condition you can see the red portion that you saw in case of La Nina is blue here, এটা কিন্তু নীল হয়ে গেছে Western Pacific, and in the Eastern Pacific is warm, লাল। this is something is very critical. You see এখানে যেটা হয়, and this is also very different from the neutral condition too, completely opposite from La Nina conditions. এবং I'm সবসময় worried about El Nino. এই কন্ডিশনে যেটা হতে থাকে আপনারা দেখেন, এই যে উইন্ডটা এটা হলো লো প্রেসার, এখানে বাতাস উপরের দিকে উঠবে, উঠে আপনার ইস্টার্ন প্যাসিফিকে চলে যাচ্ছে আর ওয়েস্টার্ন প্যাসিফিকে চলে যাচ্ছে, চলে যে যখন এখানে এলসো নিউট্রালে বা উইন্ড ফ্লো করতো ফ্রম ইস্ট টু ওয়েস্ট, লা নিনা কন্ডিশনে the wind flow করতো east to west but a stronger wind. In case of El Nino, wind either weak, it doesn't really flow the way it flows from east to west in normal conditions. Actually the strength of the wind is weaker than normal. So that's what happened. And some part of it actually moves in the opposite directions. So the tropical disturbance which was supposed to flow from Bay of Bengal or Western Pacific to India, Bangladesh, those areas, actually doesn't move in that way. কি হয় যার ফলে হয় কি, এই যে Greater Ganges এলাকা, Ganges Brahmaputra Magna Basin এলাকা, there is no rainfall. It is dry, it becomes drier than normal. এটা ঠিক Ganges না, এটা ওয়েস্টার্ন সাউথ আফ্রিকা তো একই হবে, ইন্ডিয়ান ওশানও একই হবে। আমি সেই পার্টটা পরে আসছি। আমি জানি না আপনাদের মনে আছে কিনা 1997 এর কথা বা 2015ও বাংলাদেশে কিন্তু প্রচুর ড্রাই ছিল, একদম বৃষ্টি কম ছিল, একদম আই রিমেম্বার অ্যাবাউট নর্মাল বৃষ্টিপাতের মেট্রোলজি ডিপার্টমেন্টে যিনি আছেন বলতে পারবেন, 1/3 বোধহয় ছিল, 1/3 বৃষ্টি পড়েছিল 1997. That was the reason, was a strong El Nino. So again, how strong will that be depends on how warm will be the sea surface temperature in the Eastern Pacific. এখানকার the temperature যত warm হবে ততই El Ninoটা তত strong হবে। So if we sum up here, we have in a normal condition, wind flows from east to west, just normally, just normal things, something which behaves normally. So, normal. In case of La Nina, just the wind flows from east to west, but stronger than normal. As a result, it drives more tropical disturbance to the greater Ganges, Brahmaputra, Magna Basin areas and causes more rainfall.
In case of La Nina, in case of El Nino, it's just the opposite. Instead of being warm in the Western Pacific, the Eastern Pacific is warmer than normal, while the Western Pacific is cooler than normal. And the wind flows are weaker than normal. Or in some cases, it's just the opposite. Instead of flowing from east to west, some part of it flows from west to east. So, northeastern Brazil, South America, those areas are flooded, have been more rainfall. Excuse me, sir. Yes. There is a relevant question from one participant. Mr. Nijamuddin, please ask your question, please. One thing I want to know, we have seen that the naming of PDO means specific decadal oscillation, ENSO, El Nino Southern Oscillation. But what about Indian Ocean Dipole? Why this is called dipole rather than oscillation? Is there any specific information? Yeah, I'm coming to that point. Next, Indian Ocean Dipole, পরের slide আসবে. Okay, thank you, sir. So El Nino, La Nina in a nutshell. We have covered this one. So in case of El Nino, warm sea surface, I can summarize course, warm sea surface temperature to the east and cold to the west. Weekend trade winds, westerly winds over East Pacific, rainfall over the Central and Eastern Pacific, lower than normal sea levels over the Western Pacific. In case of La Nina, you see cooler than normal sea surface temperature, to the east and warmer to the west, stronger trade winds, and hence rainfall over the Western Pacific, higher than normal sea levels over the Western Pacific. Just just for your memory, that these are the two differences. One is stronger than normal year wind flow, and the other one is weaker than normal. This slide আরো সুন্দর করে দেখাবে is if you just look into this slide, this is normal conditions, normal trade winds. It shows strained trade winds, that means stronger trade winds, and this is strained or weaker trade winds, El Nino. I don't know, but if you see this picture, you just come to this picture. So I mean, it two-dimensional pictures that shows the sea surface temperature here. And it shows that major warming of the equatorial waters in the Pacific. This is the water. The anomaly of the sea surface temperature. The anomaly of the sea surface temperature increases from 0.5 to 1.5 degrees Celsius. There are one or two occasions I even went up to 2.5 to 2.7 degrees Celsius. In most cases, it's 0.5 to 1.5 degrees Celsius in Nino 3-point area. This area take আমরা বলে থাকি Nino 3.4. The right-hand part of this Nino 3-point area is Nino 4 area, Nino 3 area, and this is Nino 4 area, and তারা একটা classic area defined course Nino 3.4 taking part from Nino 4 and Nino 3. এবং this all of the focused models, ENSO models, are primarily defined based on the sea surface temperature anomaly in this Nino 3.4 area. It is that can 180 degrees Celsius থেকে শুরু করে east থেকে শুরু করে 120 degree. এটা বোধহয় 160 east থেকে শুরু করে 120 west. এই হচ্ছে ডোমেইন, এটা 5 degrees north to 5 degrees south. এই হচ্ছে El Nino, La Nina যে sea surface temperature. This is from I think 1998.
1988 and 1991 এরকম অবস্থাটা ছিল। If you go to the next slide, here is the catch. প্রথম যখন এই El Nino, La Nina define করা হয়, since I work with this application center, so we have some difference with the research center. Research center গুলো করে কি? If you see this picture, is the monthly Nino 3 sea surface temperature is greater than 0.5 degrees Celsius? When it is yes, think that Nino 3.4 SST will stay 0.5 degrees Celsius for the next several seasons. এই যে এখানে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় কি, very often তারা they take Nino 3.4 এর টেম্পারেচারটা 0.5 ডিগ্রি above হতে হবে for the next 5 months, successive 5 months, one by one, all 5 months has to be above 0.5 degrees Celsius. The problem is that কোনো কারণে, say first year month 0.5 degree above, second month 0.5 degree above, third month for some reason 0.4 হয়ে গেল। এরা এই গ্লোবাল ক্লাইমেট সেন্টার গুলো করে কি, তারা they come back, they start counting again. ওই যে ফোর্থ মানে 0.4 নেমে আসলো, ওরা শুরু করবে আবার ফিফথ মান্থটা প্রথম ফার্স্ট মান্থ হিসেবে ধরবে। এই জন্য আমরা যারা অ্যাপ্লিকেশনস ফিল্ডে কাজ করি, আই থিঙ্ক আপনাদের ক্ষেত্রেও একই কথা, তাদের খুব প্রবলেম হয়। ফর সাম রিজন হয়তো অল্প কোনো কারণে এটা 0.4 হয়ে গেছিল, আবার ফোর্থ মান্থে এটা হয়ে গেল 0.6, 0.7, এরা তখন এল নিনো বলবে না, because this is their definitions. And now the question is that আমি যেহেতু এদের সাথে কাজ করি, I always ask them that this definition needs to be changed. It doesn't make sense. So by 0.4 আসলো, এটা already we are facing all the anomalous situations primarily driven by El Nino, but তোমরা El Nino বলো না। সেই জন্য এই গ্লোবাল ক্লাইমেট সেন্টার, বিশেষ করে ক্লাইমেট প্রেডিকশন সেন্টার, এরাই তো মেইনলি বলে এটা, এবং এটার উপর বেস করেই তো WHO, WMO কাজ করে। আমি নিজে WMO ওই ন্যারেটিভটা লিখি, WMO কাজ করে, কিন্তু আমরা অনেক সময় এগুলো এই বাইন্ডিংস এর মধ্যে আমাদেরকে কাজ করতে হয়। তখন দেখা যায় যে অ্যাপ্লিকেশন ফিল্ডে আমরা যারা কাজ করি, তারা আমরা দেখতেছি we have everything related to El Nino. The sea level is lower than normal, the wind is weaker than normal, the social consequences is that it's extremely dry, but you still cannot say it's El Nino because of the definitions. So this is a problem with the Global Climate Center, and we talked several times that tomra, why don't you change the definitions? এবং এখানেও কিন্তু bureaucracy কম না, এই ডেফিনেশনটা চেঞ্জ করতে তারা গত 5 বছরও পারে নাই। They are still trying to change the definitions. They are just trying to do it, instead of 5 months, they are trying to take it 3 months, but it's still not successful. Anyway, this is a kind of a story. আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, since we are all related to the application world, we might have to face this kind of problem, this kind of situation. So in that case, we need to take some actions which based on our experience and analysis. এই যে এখানে একটা আমি টেবিল দিচ্ছি যে El Nino, স্যার কি দিছে ভিডিও। hello, yes, okay. Participant, do you have any question to sir? Is there any question from participant? I think sir, background noise maybe. Please proceed, sir. Okay. Okay, this is a table that shows the El Nino years in the left panel and La Nina years in the right panel. One important thing is here, the number of ENSO. If you just starting from 1951 to 1986-88, if you see the number of events, and from 1986 to 2020, you see the number of events. You'll see that before 1950 to 1975, there was a kind of frequency of 2 to 5 years. Or shabby 1951, 1953, 1957, 1963, like that. 2 to 5 years একটা
recurrence period ছিল অর্থাৎ 2 বছর থেকে 5 বছর পর পর হতো but if you observe from 1975 to 2010 or 20 you will see that almost every year we have an El Nino and La Nina years, either El Nino or La Nina. So what does it mean for a policymaker, for a applications people? That means we need to get ready for ENSO every year. It's not an event for 2 to 5 years or 5 to 10 years. It's an event for every years. Eta age chilo na. And this difference, people argue, scientists argue, is partly because of the global climate change. And there are reasons for that. Because of the ENSO, what is the oceanic component, El Nino, is related to temperature, ocean temperature. A ocean temperature, when the ocean temperature increases, a ocean temperature to যখন El Nino শেষ হয়ে যায়, this temperature spreads all over the ocean. এটা তখন নর্থ সাউথ স্প্রেড করে যায় এই বড় এই যে গরম পানির এই পুরা the area. So that even some scientists argue the El Nino is increasing or playing a pioneer role, a positive role for global warming. The other people argues El Nino, the number of the increasing frequency of El Nino is partly due to global warming. But either way, for application guys, we understand only one thing, that these two are somehow related. Who is driving what, that's irrelevant for us. But we know these two are somehow linked to each other. Either global warming is causing more El Nino. This is why we see more ENSO events in the last 25 years as compared to the previous 25 years. And also global warming. So it's warming. So these two are related, but still in the scientific community, there is a huge debate. Some scientists that are global warming are not willing to accept. They argue that also is a interannual climate variability has nothing to do with global warming, but this has, even it's an interannual climate variability, but this sea surface temperature is warming. And once it is warm, it's warming. Warm হওয়ার পর যখন El Nino শেষ হয়ে যায়, কিভাবে, how does we dissipate this warm temperature? It flows over the ocean. পুরা ocean এর চারিদিকে ছুটে এদিক ওদিক চলে যায়, makes ocean temperature warmer. And you see, as this impact of this kind of El Nino is that Indian oceans, Andaman Sea, these are very warm, warmer than before. Andaman Ocean is almost 3 to 4 degrees higher than before. So this is something just keeping in mind. We are, there's a lot of argument, which is the reason either El Nino is causing global warming more severe, or is the global warming causing more ENSO events. If you go to the next slides, then what impacts does it have? As I told you before, that there is some areas during El Nino and rainfall, some areas experience more rainfall, while others are less rainfall. So these are the areas you see, wet areas, especially in the dry areas, is in the Ganges, Brahmaputra, Meghna Basin area. Those areas are drier than normal. June to September, mainly summer season, is drier than number. 1997, 1991, 83, 84, 87, even recently 2015, 16, those are the areas we had this kind of situation. But while this part is, it is why this part is wetter than normal, while the other part is, this part is drier than normal, while the other part is wetter than normal. You know, now you can recall the explanation that I explained before. In case of El Nino, the wind flow from east to west is weaker than normal. And in some cases, wind flows in the opposite direction. So when it flows in the opposite direction, it drives more tropical disturbance to this North American, this area, this Brazils and other areas, even in California and those areas. So those areas are wetter than normal. আমাদের Ganges Brahmaputra হবে drier than normal.
Just opposite in case of La এরা Nina. এদিকে উঠলাম দেখাও দেখাও স্যার কি বলছে Hello? No, I think it is background noise. Sometimes they are unmuting by themselves. So, okay, please, Okay. sir. Yeah. Okay. In case of La Nina, it is just the opposite. This part is wetter than normal, and this part is drier than normal. This is about the rainfall, but let's talk about sea level. That is also important. In case of in case of El Nino, ওই যে আমি যে কথাটা আগেও বলেছি বাতাসটা দুর্বল এবং এটা ঠিক যেদিকে ইস্ট টু ওয়েস্টে প্রবাহিত না হয়ে এটা ওয়েস্ট টু ইস্টে প্রবাহিত হয় ইস্ট টু ওয়েস্টে যেটা প্রবাহিত হয় সেটা অপেক্ষাকৃত দুর্বল উইকার দেন নর্মাল এবং ওয়েস্ট টু ইস্টে যেটা প্রবাহিত হয় সেটা স্ট্রঙ্গার দেন নর্মাল এতে যেটা হচ্ছে এই যে বাতাসটা উল্টো দিকে প্রবাহিত হওয়ার ফলে এই যে ওয়েস্টার্ন প্যাসিফিকের সি লেভেলটা নিচে নেমে যায় আর এই যে ইস্টার্ন প্যাসিফিকের সি লেভেলটা উপরে উঠে যায় এটা কিন্তু ফাইনালি কিন্তু আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন সি সারফেস টেম্পারেচার দিস এন্ড দ্যাট ফাইনালি কিন্তু ইজ দ্য উইন্ড বাতাসকে মানে ইট পুশেস ওয়াটার from one area to other area. যার ফলে এই যে এই দিক থেকে যখন বাতাস যখন ওয়েস্ট টু ইস্টে ফ্লো করে তখন এই অঞ্চলটা গুয়াম থেকে শুরু করে এবং আপনি আমাদের ইন্ডিয়ান ওশনের দিকে যেতে থাকেন এই পুরো অঞ্চলের সি লেভেলটা স্বাভাবিকের চাইতে একটু লো হয়ে যায় এবং অন্য দিকেরটা স্বাভাবিকের চাইতে একটু হাই হয়ে যায় এটা ঠিক উল্টাটা হয় যখন এটা হয় এই এনসো আচ্ছা এই লাইটনিং আমি এবার একটু ইয়াটা বলি ইন্ডিয়ান ওশান ডাইপোলটা তারপরে আমি ব্যাক করব আবার আমরা এই এতে ফিরে যাই এখানে যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল ইন্ডিয়ান ওশান ডাইপোল এই আইওডি ডাইপোল বলা হলো এখানেও কিন্তু একটা ইন্ডেক্স আছে আইওডি ইন্ডেক্স এখানে ডাইপোল যেটা বলা হয়ে থাকে আমি অত ক্লিয়ার না সম্ভবত দুইটা ফেজ কাজ করে একসাথে সেই কারণে হয়তো বা এখানে কেউ আছেন যারা ডাইপোল সম্পর্কে একটু ভালো ধারণা আছে Dear participants, আপনাদের প্রতি যদি দু একজন একটু বলেন I think Mr. Govinda Jha, are you there? I have not seen him yet. And anyone? Lieutenant Commander Isuk, could you please? I am here. I am hearing everything, but I don't have clear idea regarding IOD, sir. Thank you, sir. Okay. I think, yeah, I think, sir, please. I'll provide some information end of the presentations. Okay. Okay, sir. I'll provide some end of the presentation. Just let's move in this way. But I know dipole is the two pole, and that's how it makes the ocean দুটো পোলে এটা কাজ করে. But anyway, the Indian Ocean Dipole Index, Southern Oscillation Index, যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল Southern Oscillation Index এবং Indian Ocean Dipole কেন বলা হয়? Actually এটাকে বলা হয় Indian Ocean Dipole Index or Dipole Mode Index. এখানেও একটা atmospheric component আছে, একটা oceanic component আছে. আমি একটু ট্রাই করি আসলে ডাই শব্দের অর্থ হলো দুই ইন্ডিয়ান ওশানের দুটি অংশ এখানে যে ইন্ডিকেশন দেওয়া আছে দুটি এরিয়ার প্রেসার অ্যানোমালিকে হিসাব করে কিন্তু এই ইন্ডেক্সটা ক্যালকুলেশন করা হয় সেই জন্য তাকে ইন্ডিয়ান ওশান ডাইপোল বলা হয় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তাহলে তো মোটামুটি যা আমরা যা বলতেছি ব্যাপারটা এরকমই এই দুটা পোল একটা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ান ওশান ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ান ওশান এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই জিনিসটাও ইদানিং এই রিজিয়নে বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা
আফ্রিকা এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন করছে দেখি। এখানেও Indian Ocean Dipole also has two phases. One is positive phases and the other one is negative phases. একটু জাস্ট মনে রাখার চেষ্টা করি, 1997 was a positive phase and 1998 was negative phase. I don't know, আমি কি প্রথমবার দেখেছিলাম? Just a minute, আমি একটা ইয়েতে আসছি। আচ্ছা, এই যে ডাইপোলটা পজিটিভ ফেজ এবং নেগেটিভ ফেজ, আমি এই দুইটা বছরের উদাহরণ দিই যে আমরা সবারই প্রায় 1997 1998 এর কথা মনে আছে। 97 ছিল পজিটিভ ফেজ। এই পজিটিভ ফেজটা যখন হয় তখন এই যে সাউথ আফ্রিকা এই অঞ্চলটা গরম হয়ে যায় নর্মালের চাইতে, এবং অস্ট্রেলিয়ার এই অঞ্চলটা ঠান্ডা, যার ফলে এটা যেহেতু গরম হয়ে যায় এখানকার বাতাস উপরের দিকে উঠে এবং পরে এদিকে ফল করে এটা এই সাউথ আফ্রিকার এই দিকে আপনার ফ্লো করে। দেখা যায় যে ইস্ট থেকে শুরু করে এই বাতাসটা ওয়েস্টে চলে যায়, ওয়েস্ট আফ্রিকা বা সাউথ আফ্রিকা, মেইনলি সাউথ আফ্রিকাতে চলে যায় এবং এই অঞ্চলটাতে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু এদিকে আপনার আবার গরম ড্রাই হয়ে ওঠে। Negative phases যেটা দেখা যায় এই অঞ্চলটা ঠান্ডা, cooler than normal, and this part of the ocean is warmer than normal. So what happened as a result, the wind flows up and it goes to these directions and moves back. So this way it causes more rainfall in the Indian subcontinent or Australia, mainly Australia the bola hoy, but it also creates sort of anomalous rainfall anomaly in the Indian subcontinent. And এখানে শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সাউথ ইস্ট এশিয়াতেও এই যে জিনিসগুলো হয়, এই যে ইন্ডিয়ান ওশনের ডাইপোলের ইন্ডেক্সের এই পরিবর্তন, এটাও দ্য সেম রিজনস। দ্য মোর these regions are warmer, if it is very 3 to 4 degree, as I mentioned, some people normally it's also the variations is 0.5 to 1. Some people call it the ENSO of Indian Ocean. What are ENSO of Pacific Ocean, ENSO of Indian Ocean? There's a new theory popping up nowadays, ENSO of Indian Oceans. Although we are more comfortable to talk about Indian Ocean dipole. So this is another important issue. Now, in 1998, this was negative. So now put all these three together. PDO was negative. ENSO was negative. La Nina was negative, and Indian Ocean dipole was negative. So the three indices combined together to make a flood of 1998. আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে কথায় কথায় আসলে 1998 ফ্লাড হবে না, এটা সম্ভব না। ফ্লাড হতে গেলে শুধু যে লানিনাই হতে হবে তা না, লানিনা হতে হবে যদি পিডিও নেগেটিভ ফেজ তখন থাকে। পিডিও আবার ওই 30 বছর নেগেটিভ ফেজ থাকে, 20 থেকে 30 বছর। অর্থাৎ একটা স্ট্রং লানিনা হতে হবে এমন এক সময় যখন Pacific decadal oscillation will stay in the negative phase. Negative phase এ PDO থাকতে হবে, স্ট্রং লানিনা হতে হবে, এবং ইন্ডিয়ান ওশন ডাইপোল থেকে একটা স্ট্রং ফিডব্যাক আসতে হবে, তাহলেই একটা 1998 সালের মতো বন্যা। So I mean, I just want to make clear যে আমাদের দেশে বন্যা হইলে আমরা খবরের কাগজে কিন্তু প্রায় দেখি এই কথাগুলো, যে নানা রকম স্পেকুলেশনস, এইবারে বন্যা এরকম হবে সেরকম হবে। তাই এগুলো হওয়ার আগে আসলে এই জিনিসগুলো আমাদের আরেকটু ক্লিয়ার করতে হবে যে এটা বন্যা হতে গেলে এগুলো সব all the three indices must work together, must be supportive to each other, must have feedback from each other, তাহলেই বন্যাটা হবে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে বা আমাদের এখানে ঠিক ওইভাবে ক্লিয়ারলি কেউই চিন্তা করে না অনেক ক্ষেত্রে। But these are important especially for hazard management and for applications people যারা আমরা ফিল্ড ওয়ার্ক করে থাকে তাদের জন্য। এই যে ইন্ডিয়ান ওশন ডাইপোল পজিটিভ ফেজ, যেটা আপনাকে দেখালাম এখন, এখানে আবার আরেকটু ক্লিয়ারলি ব্যাখ্যা করেছে
warmer than normal, cooler than normal, difference in ocean. Any question? হ্যাঁ স্যার, একটু প্রশ্ন করা ছিল আর কি, যদি জি বলেন। স্যার আসলে আমি মেট্রোলজি ডিপার্টমেন্টের এবং একটু মোস্ট জুনিয়র অফিসারই বলা যায়, হয়তো আমার সিনিয়ররা জেনে থাকবেন এই বিষয়গুলো। স্যার আপনার কাছ থেকে আজকে যে বিষয়টা এখনো শুনতেছি, আমি আরো সামনে শুনতে পারবো, আমি একটু অবাক হচ্ছি যে আসলে বন্যার ক্ষেত্রে যে মেইন ফ্যাক্টর গুলো যে স্যার আপনি ডিসক্রাইব করতেছেন, এল নিনো স্ট্রং হয় এবং পিডিও এবং আইওডি, এইটা কি আমাদের দেশে কোথাও কেউ এটা আলোচনা বা গবেষণা হয় কি না, এবং আর যদি হয়ে থাকে স্যার এটা বছরের কোন মাসে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো যে এটা পজিটিভ হবে বা আইওডি নেগেটিভ ফিডব্যাক থাকবে, এটা যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করছেন। আরে এইটাই তো কথা, এই জন্যই তো আমাকে ডাকছেন মোহন সাহেব। এই জিনিসগুলো তো আমাদের আলোচনা হয় না, আলোচনা হওয়া দরকার ছিল। এবং অনেস্টলি স্পিকিং, আপনি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে যেহেতু, আপনাদের কি আসলে এই কাজটা করতে হবে, কিভাবে করবেন সেটা আমি একটু কমপ্লিমেন্ট দেই সজীব, আমি একটু কমপ্লিমেন্ট দেই। যখন আমরা মান্থ লং প্রেডিকশন করি, তখন এল নিনো লা নিনা কন্ডিশন, ইন্ডিয়ান ওশান ডাইপোল, নট অনলি দ্যাট, ম্যাডেন জুলিয়ান অসিলেশন, all the oceanic drivers are being considered. সাম্প্রতিককালে আমরা যে সাসকপ, সাউথ এশিয়ান ক্লাইমেট ফোরাম, আমরা ফোরামে কাজ করলাম, সেখানে আগামী সিজনের জন্য যে প্রেডিকশন তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু এই সবগুলি বিষয়ে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, ইন এডিশন টু আদার গ্লোবাল ফ্যাক্টর। সুতরাং আমরা যখন মান্থ লং ফোরকাস্ট করি এবং প্রতি মাসে যখন মান্থলি ফোরকাস্টের জন্য বসি, সেই মিটিং এ তুমি নিশ্চয়ই জানো আমি সেটা কোঅর্ডিনেট করি, এবং সেই সময় সবগুলি সিচুয়েশনই কিন্তু অ্যানালাইসিস করা হয়, এবং এর সাথে হিস্ট্রিক্যাল যে সকল রিলেশনশিপ আছে, যেমন ধরো 97-এ ওই কন্ডিশন ছিল, বর্তমানে এই কন্ডিশন, কারেন্ট সিজনে এই কন্ডিশন, হোয়াট আর দ্য কন্ডিশনস আর গোয়িং অন, অল দিস থিংস আর বিং ডিসকাসড ডিউরিং দ্যাট মিটিং, এন্ড অ্যাকর্ডিংলি দি ফোরকাস্ট আর বিং প্রিপেয়ার্ড ফর বাংলাদেশ রিজিয়ন। তুমি যদি ভবিষ্যতে পার্টিসিপেট করো, তাহলে দেখবে যে আমরা মানে কিভাবে এই বিষয়গুলো প্রতিটা পয়েন্টে আমরা আলোচনা করে ফাইনালি আমাদের মান্থ লং এবং 3 মান্থ ফোরকাস্ট আমরা ইভেন সিজনাল ফোরকাস্ট আমরা প্রোভাইড করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি বিএমডি সুতরাং এই কাজটা করছে, তারা সাব সিজনাল মান্থ স্কেলে এনসো ইনফরমেশন, আইওডি, তারা ম্যাডেন জুলিয়ান অসিলেশন নিচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 7 ফেজ পর্যন্ত। এগুলোকে কম্বাইন করে তাদের একটা ক্লাইমেট আউটলুক, আপনারা বোধহয় সিজনাল ক্লাইমেট আউটলুক দেন, তাই কি? আমরা দুটি অ্যাসপেক্টে দিয়ে থাকি, মেইনলি 3টি অ্যাসপেক্টে আমরা সিজনাল ফোরকাস্ট দিয়ে থাকি। একটি হলো ফুল সিজন, যেমন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ফুল সিজন, অথবা ফ্রি মনসুন মার্চ এপ্রিল মে, অথবা উইন্টার সিজন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এটি একটি। আরেকটি স্কেল হলো আমরা এভরি মান্থের ফার্স্ট উইকে আমরা 3 মান্থস লং ফোরকাস্ট দিয়ে থাকি ফর দ্য ইউজার্স এন্ড স্টেক হোল্ডার্স, এবং এটাকে মোর ফ্যামিলিয়ারাইজ করার জন্য, এবং যারা মিটোলজি ইনফরমেশন গুলো তাদের সেক্টরে খুব বেশি ব্যবহার করে, লাইক এগ্রিকালচার এবং আদার ইন্ডাস্ট্রি, তাদের জন্য আমরা মান্থ লং ফোরকাস্টও দিয়ে থাকি। আর অফকোর্স আমরা কি বলা হয় উইকলি, বাই উইকলি সেই ধরনের ফোরকাস্ট, এবং আমরা 3 to 5 ডেজের রেগুলার ফোরকাস্ট আমরা প্রোভাইড করে থাকি। তবে যখনই সাব সিজনাল মানে মান্থ লং, 3 মান্থস অথবা সিজন, এই 3 ধরনের ফোরকাস্ট যখন আমরা জেনারেট করি, বিফোর দ্যাট উই অল have to analyze this sort of information with the relationship of Bangladesh contextual climate like rainfall, temperature, এবং other weather phenomena which are being originated over the Bay of Bengal. ওকে, থ্যাংক ইউ। বাট ওনার প্রশ্নের দ্বিতীয় অংশটা ছিল যে এগুলো কখন করতে হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হলো এরকম যে দ্য রিজন ইজ দ্যাট দেয়ার ইজ একটা প্যাটার্ন ছিল এনসোর এতদিন, সেটা হলো যে ইউজুয়ালি ইট স্টার্টস টু মানে ইভলভ ফ্রম জুন জুলাই আগস্ট, তারপরে October, November, December, it becomes very strong, and January, February, March, it starts to decaying phase of ENSO. মোটামুটি এইভাবে এটা শুরু হয়। April, May, June, we get the preliminary signal that something is happening in the ocean. তারপরে April, May, June, July, August, September, we see the maturity of the sea surface temperatures and the stays. October, November, December, it strengthens more.
এই ছিল প্যাটার্ন, কিন্তু লাস্ট ইয়ারে যেটা হয়েছে, ENSO started all of a sudden, এবং it started to evolve in October, November, December, so late onset. So এটা sometimes like that. That's why আগের মতন ঠিক ওই যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ওই স্কেলটা, ওই মান্থস, ওই সিজনকে ফলো করা is difficult nowadays. Nowadays, you have to watch it every month, and sometimes you may even see that ENSO হচ্ছে এপ্রিল, মে, জুনে যে যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না, এটা late onset হয়. Number one. Number two is that the ENSO, you will get the preliminary signal from the ocean temperature, from the sea surface temperature. Then this some surface temperature will affect the atmosphere, wind gap. So একটা ENSO হতে গেলে, El Nino বা La Nina হতে গেলে, the sea surface temperature and the wind must work together, and must কি বলে interact. But interact করে and must be supportive to each other. But you will find sometimes that the sea surface temperature is very much supportive of ENSO El Nino conditions. Into ocean atmosphere is not providing feedback. Atmosphere is not taking part in this interactions. দেখবেন যে উইন্ড কাজ করতেছে না, কিন্তু অ্যাটমসফিয়ার কাজ করতেছে। আবার কখনো কখনো দেখা যায় যে ইজ কুলিং ডাউন এন্ড সো ইজ বিকামিং নর্মাল, কিন্তু অ্যাটমসফিয়ার লুকস লাইক বিহেভিং লাইক লা নিনা, ভেরি স্ট্রং। সো একদম যে the problem of ENSO, the dynamics of ENSO is very dangerous. I mean, it is very difficult to find two ENSO phenomena of same nature. গত 50 বছরেও দুইটা এল নিনো কন্ডিশনকে এক পাওয়া যায়নি, মানে প্রত্যেকটার একটা মানে ডিফারেন্ট ক্যারেক্টার, একটা থেকে একটা আলাদা ক্যারেক্টার। দ্যাটস ইজ ওয়াই আমার জুনিয়র ফ্রেন্ড যিনি বললেন যে কখন করব, অ্যাকচুয়ালি this time is when you have to go through it and look for every month, but again you know that you will get a signal যে কখন এটা abnormal behavior sea surface temperature দেখা যায় কিনা, তখন থেকে শুরু করতে হবে। The classical time, the classical season that we had before April, May, June is no longer valid. I mean, it's completely different nowadays. It's changing. It's another changing. I don't know. That's part of the global warming is also causing this kind of anomaly or not. We don't know yet. But some people argue that might be an indirect impact of global warming. Okay. So this negative IOD can cause more rainfall in Bangladesh, as Jami described Kollam. The reason is clear, is because of the wind. So it's negative rainfall. All negatives means flooding situations in Bangladesh. Negative PDO, negative IOD, negative ENSO means more flooding in Bangladesh. As all positive means dry. But in some cases, which doesn't really happen, but sometimes it can occur, negative phase of ENSO and negative phase of IOD, this is correlated. I mean, these indices are correlated to each other, but sometimes they behave very strangely. There's strange behavior. একটা নেগেটিভ হয়ে আসছে, IOD নিউট্রাল হয়ে বসে আছে, and sometimes দেখা যায় যে PDO is positive phase, তখন হয়তো ENSO negative phase হয়েছে, but it's not really strong enough. You might see that some strong La Nina events didn't really cause much rainfall. It didn't really cause much hazards. Part of the reasons is that they are not getting feedback from the PDO. La Nina কখনই strong হবে না যদি নাকি it doesn't get feedback from support from the PDO and support from the IOD. If the other two variables doesn't support, then it's very difficult for a single event to be a very stronger one. Even MJO sometimes plays a role. Jodio MJO is also as a monthly time scale. It's only we can still consider MJO as a part of weather phenomena. ওকে, এখানে এই চারটাতে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে নেগেটিভ PDO, positive ENSO, El Nino positive, and positive IOD is 1997. Exactly 1997 এই ছিল। minus PDO, La Nina, and negative IOD ছিল 1998. But this is the summary. In order to have any strong event, we'll have all three
indices must work together and in the same directions. এই যে এখানে একটা দেখেন বাংলাদেশের বন্যা Excuse me, sir. Yes. May we take a short break for 5 minutes? Oh yeah. I think I need to also that will be convenient. Yeah. Okay, sir. আমার টাইম আছে কতক্ষণ আর? টাইম স্যার আরো 50 মিনিটের মতো আছে। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে 5 মিনিটের একটা শর্ট ব্রেকে যাই। আমরা জাস্ট 11:15 এ শুরু করব। 6 মিনিটস। ওকে। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ অল। ওকে স্যার। 87, 88 এবং 98 ধরো flood years, devastating flood years, আচ্ছা। এই সময়তে তোমার বাংলাদেশে মনসুন পিরিয়ডে ডেফিসিট রেইনফল ছিল, কিন্তু রেইনফল হয়েছে তোমার নর্থে। এই হলো ঘটনাটা ঘটছে। এইগুলিকে অনেক সময় ব্যাখ্যা করা যায়, অনেক সময় ব্যাখ্যা করা যায় না। হয়তো এর সাথে সবগুলি তোমার ইন্ডেক্স নিয়ে যদি কাজ করা যায় তাহলে বেটার কন্ডিশন পাওয়া যেতে পারে। But what I have seen that it is very difficult to correlate the El Nino, La Nino here in Bangladesh and India. Very difficult. That is the problem. Exactly, sir. Actually, that is the most important concern. There may be some, telecommunication. There may be, but it is very difficult to correlate everything. Also, sir, আমরা যদি R&D এর কথা চিন্তা করি, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সেই সেক্টর কিন্তু স্যার এখনো ওইভাবে এনরিচ করা নাই, বিশেষ করে আমাদের বাংলাদেশে। তো ইন্ডিয়াতে মনসুনের ডিউরেশন, মনসুন স্ট্রেংথ হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু খুব ইন্টেন্স স্টাডি হয়েছে। তারপরে তো গতবার সাসকপ যে ফোরকাস্ট দিছে, হ্যাঁ, তারা এক্সট্রিম ভ্যালু ধরতে পারেনি না। এই যে তোমার মনসুন যে লিঙ্গার করলো এবং নভেম্বরের 1 তারিখ পর্যন্ত মনসুন করলো এবং নভেম্বর অক্টোবর মাসে তোমার দেখা গেল যে হেভি রেইনফল হয়েছে, তাই না? এই এক্সট্রিম রেইনফল কিন্তু ফোরকাস্ট দিতে পারেনি সাসকপ। আমার এখানে আছে ডক্টর মান্নান আছে, he can tell better than me because he is now related with the actual one. No, exactly that. One thing is good that Dr. Mannan and his and the long list forecasting group of DMD, including DAE এবং Water Development Board বা FFWC, এরা যেটা করে এখন এই মান্নান বললো, মান্নান সবকিছু দেখে, আমি যেটা বললো যে PDO, IOD এবং এবার একটা জিনিস আমার ভালো লাগছে, মান্নান আপনাকে বলি, মান্নান কি শুনতেছেন? উনি মনে হচ্ছে একটু ব্রেকে আছে। হ্যাঁ, সেটা হলো না ব্রেকে নাই, আমি শুনতেছি সব। আচ্ছা, সেটা বলেন। সপ্তাহে যে আপনার নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশে যে পেডি হারভেস্ট হলো, জি স্যার, that according to the forecast of BMD maybe supplied by DAE. জি স্যার, BMD forecast বলছে আবহাওয়া অধিদপ্তরের forecast অনুসারে, পূর্বাভাস অনুসারে সামনে বৃষ্টি বাদল বাড়বে, সুতরাং ধান যেন তাড়াতাড়ি করে নেওয়া হয় এবং যার ফলে হারভেস্টিং টেলিভিশনে দেখানো হয়েছে। এটা খুব ভালো লাগলো, বুঝছেন? আর কালকে না কবে আবার আপনারা দেখলাম গরম দেখলাম কথা বলতেছেন। জি স্যার। স্যার, এগুলি অনেক সময় রোধ করা যায় না। যেমন গত 22 তারিখ 23 তারিখে চাঁদপুর ডিস্ট্রিক্টের ডিসি অফিসের মাধ্যমে প্রেরিত তথ্যের মাধ্যমে চাঁদপুরের এগ্রিকালচার অফিসার চাঁদপুরের সকল উপজেলায় প্রচার করেছে যে 24-25 তারিখে এই অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে, ভারী বর্ষণ হবে এবং অনেক উইন্ড হবে, অনেক বাতাস হবে। তাদেরকে বলছে যে তারা যেন তাদের 80% পাকা ধানগুলো যেন কেটে ফেলে। পরে মেসেজটা আমার কাছে যখন আসলো ইয়ের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমি পরে চাঁদপুরের মানে ওদের সাথে কমিউনিকেট করলাম এবং কমিউনিকেট করে আসল জিনিসটা ব্যাখ্যা করলাম এবং তাদেরকে রিকোয়েস্ট করলাম যে তোমরা এটা উজ্জ্ব করো, এখানে 24-25 তারিখে বৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটিস নাই। এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য, আরো মানে স্ট্রং করার জন্য আমি নিজেই বললাম যে আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু চাঁদপুর। তো এরপরে তারা উজ্জ্ব করেছে। কিন্তু আমরা স্যার লং রেঞ্জ মিটিং এ অলরেডি আমি নিজে সবাইকে বলেছি, without having any permission from BMD and without issuing any official letter from BMD, nobody could go this sort of unusual or this sort of information to the farmers and users.
কিন্তু ইভেন দো তারা কিন্তু ওই কাজটা কিন্তু আবারও করেছে, ওইগুলি কিন্তু রোধ করা যায় না। গতবারও কিন্তু আমাদের আবহাওয়া দপ্তরের রেফারেন্স দিয়ে নর্থ ইস্টার্ন পার্টে কিন্তু শুরু করেছে, পরে ডিভিশনাল কমিশনার অফিসার যখন মিটিং বসছে, মিটিং এ বসতে আরে আমাদের বাংলা আবহাওয়া দপ্তরের প্রতিনিধি ছিল, তারা আমাকে ফোন ধরে দিয়েছে, পরে আমি ডিভিশনাল কমিশনারের সাথে কথা বলছি, পরে তারা ধান কাটা কিন্তু স্টপ করেছে। আমরা যত কিছুই বলি না কেন, তারা তাদের নিজের মতো অনেক সময় কিন্তু নিজের চিন্তাধারা কিন্তু করার চেষ্টা করে। এর মধ্যে একটা দিন, এই গত সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে একটা দিন দেখলাম যে কোন একটা আনঅথরাইজড আপনার ইয়ে থেকে এই একটা ফোরকাস্ট দিচ্ছে, যেটা আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্ট না বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, আমি আপনাকে ফোন দিতে চেষ্টা করি, তখন বোধহয় তারাবির টাইম দিয়ে সময় আমি দেখছি, এই যে আপনাকে আমি ফোন দিইনি। যেটা আবহাওয়া অধিদপ্তর লেখা থাকে অথবা দুলাল ভট্টাচার্য থেকে যে একটা ফিগার দেয় ফেসবুকে, আমি কিন্তু সেটা শেয়ার করি এই জন্য, যদি দেখি যে ইয়েস দিস ইজ পারফেক্ট, লুকস লাইক পারফেক্ট, তখন আমি এটাকে শেয়ার করি। যেমন কাল পরশু আপনারা দিচ্ছেন যে গাইবান্ধা জেলা এই জায়গায় বৃষ্টি হবে। হ্যাঁ, এটা কিন্তু আমি শেয়ার করছি। শেয়ার করলে হয় কি যে আমার সাথে যারা রিলেটেড আছে তারা আপনার এটা পেয়ে যাবে। আর আপনার ফোরকাস্ট এবং আব্দুর রহমানের সংবাদ দিয়েছিল যে পাবনা রিজিয়নের যে ফোরকাস্টটা, সেটা আপনার 28 তারিখের বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কোনো ওয়েদার হয় না, ড্রাই ওয়েদার গেছে। কালকে রাত্রিতে আমার ফিডব্যাক দিচ্ছে রাত্রি 10টা 10:30 পরশু দিন বৃষ্টি হয়েছে, বুঝছেন? ওই যে আমার মানে কলিগের ওয়াইফের জন্য, সার্জের জন্য, সেটা সে অ্যাকনোলেজ করছে এবং আমাকে কালকে ফিডব্যাক দিচ্ছে, দাদা 10টা 10:30 বৃষ্টি শুরু হয়েছে রাত্রিতে, সুতরাং আমার কাজ তখন সব শেষ হয়েছে। এই হলো ফিডব্যাক, বুঝছেন? আমি একটু চেষ্টা করি মানুষকে ডিস্ট্রিবিউট করতে, যাতে করে অন্তত মানুষ কিছুটা সুফল পায়। আমরা স্যার চেষ্টা করি একটু কথা বলি স্যার প্রোভাইড করার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে লিমিটেশনসও থাকে আমাদের। 1 নম্বর, আর 2 নম্বর হলো আমাদের মধ্যেই আমরা যারা কাজ করি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স আছে। হয়তোবা আমরা বিভিন্ন লোক মিডিয়াতে যাই, বিভিন্ন ভাবে কিন্তু এক্সপ্লেইন করি, অথবা মিডিয়াকে আমরা ঠিক মতো মানে ব্যাখ্যা করতে পারি না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের মধ্যে এখনো কিন্তু রয়ে গেছে। স্যার সজীব মনে কিছু বলতেছিল। উপজেলা প্রশাসন ইউনো অফিস থেকে স্যার উপজেলা প্রশাসন রিসেন্টলি দেখি যে তারা পূর্বাভাস প্রচার করতেছে স্যার নিজেদের। এটা আমাদের কাছ থেকে নিচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, কিন্তু তারা নিজেদের মতো করে একটা পূর্বাভাস কিছু উপজেলা প্রশাসন করতে যাচ্ছে স্যার, করতেছে রিসেন্টলি। এটা মনিটর করবে, এটা একটু চেষ্টা করি আমরা। এটা আসলে আমি ওই দিন চাঁদপুরের সাথে আলোচনা করে সেটাই আমি বুঝলাম। তাদের উপজেলা ডিস্ট্রিক্ট লেভেলের প্রশাসন বলেছে তারা হেডকোয়ার্টারের সাথে কথা বলে তারা ওই ফোরকাস্ট পেয়েছে। আমি বলেছি যে আবহাওয়া দপ্তরের কোনো সাইন্ড বুলেটিন আপনাদের কাছে আছে কিনা, বলছে না নাই। তাহলে এই মিটিং এটা কোত্থেকে আসলো? আপনাদের এগ্রিকালচারের কথাই তখন বলছিলাম যে বামিজ পোর্টালে দেখেন চাঁদপুরের জন্য কোনো ওয়েদার আছে কিনা, বলে যে নাই। তাহলে আপনি এটা পেলেন কোথায় বলেন? তো তখন কিন্তু আর সদুত্তর দিতে পারে নাই। তখন আমি তাকে বলছি যে আপনাদের কোনো স্ট্র্যাটেজিক কারণে যদি আপনারা নিজেদের কোনো মানে কি বলা হয় কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, সেখানে যদি আবহাওয়া দপ্তরে ইনভলভ না থাকে, প্লিজ মানে ডিসকার্ড দ্যাট ওয়ান। আবহাওয়া দপ্তরের ইনফরমেশনের রেফারেন্স আপনারা দিবেন না, কারণ আপনার বুলেটিনে বলা আছে আবহাওয়া দপ্তরের বার্তা। আবহাওয়া দপ্তরের বার্তার একটা সাইন কপি দেখেন আমাকে কোথায় আছে। এবং আমি আরো বলেছি যদি ভবিষ্যতে কোনো ফোরাম হয়, সেই ফোরামে আমি কিন্তু এটা প্লেস করবো এবং আমি কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দিব। এবং সেই সাথে আমি যে আপনার সাথে এখন কথা বলেছি এবং আপনাদেরকে যে আমি ইমেল থ্রো করেছি এবং ইমেইলে যে কনফার্ম করেছি there is no possibility of rainfall within these 2 days, সেটা কিন্তু আমি কিন্তু তখন কিন্তু সবাইকে কিন্তু শো করব। তখন কিন্তু আপনারা কিন্তু বিপদগ্রস্ত হবেন। তখন তারা কিন্তু তারপর দিন থেকে আমি যতদূর শুনেছি মাইকিং করে কিন্তু আবার এটাকে স্টপ করিয়ে দিয়ে তারা কিন্তু রেগুলার কর্মকাণ্ডে চলে গেছে। তো এইভাবে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররা বা উপজেলা লেভেলের অফিসাররা যদি নিজেরাই যদি সব প্রণোদিত হয়ে যদি এই সকল কাজকর্ম করে, তখন তো আমাদের কিছু করার থাকবে না। তবে এক সময় তারা বিপদের সম্মুখীন হবে। এই কারণে আমরা যতদূর জানি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড একবার পারমিশন না নিয়ে কিন্তু বাংলাদেশের নর্থ ইস্টার্ন পার্টে কিন্তু ফ্লাশ ফ্লাডের কিন্তু দিয়েছিল, কি বলা হয় ফোরকাস্ট দিয়েছিল, ওয়ার্নিং দিয়েছিল। এবং সেটি যেহেতু প্রমাণ করতে পারে নাই, এটা আবহাওয়া দপ্তরের ইনফরমেশন সেখানে আছে বা আবহাওয়া দপ্তরের বুলেটিন তার সাথে ইনক্লুড আছে, সেই কারণে কিন্তু তারা কিন্তু সাসপেন্ড হয়েছিল। এবং আমি যতদূর জানি
গত বছর পর্যন্ত তারা সাসপেন্ড কন্ডিশনে ছিল। এখন তার পরবর্তী কোভিড পিরিয়ডে তাদের স্ট্যাটাস আমি জানি না। সেই জন্য ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড গতবারে কিন্তু এই ধরনের একটি কাজ করে পরে কিন্তু উজ্জ্ব করে নিয়েছে, এবং তার রেফারেন্সে আমি এবার লং রেঞ্জ মিটিং এ সবাইকে অনুরোধ করেছি আমাদের কোনো কনসেন্ট ছাড়া কেউ যেন কোনো ধরনের বুলেটিন নিয়ে যেন প্রসিড না হয় যেগুলো আবহাওয়া রিলেটেড। তখন তারা বলেছিল যে হ্যাঁ তারা এটা করবে, এবং আমি যতদূর জানি ডিএই এবং ফ্লাড ফোরকাস্টিং যে কোনো ধরনের বুলেটিন এই পর্যন্ত ইস্যু করে নাই। কিন্তু কিভাবে চাঁদপুর ডিস্ট্রিক্ট বা অন্য কোনো উপজেলা বা অন্য কোনো ডিস্ট্রিক্ট নিজেরা সব প্রণোদিত হয়ে এটি করলো সেটা আমার বোধগম্য হয় নাই। তবে হ্যাঁ, এটা প্রপার যখন মানে ফোরামে যখন আসবে, এন্ড অফকোর্স যখন মনসুন ফোরাম হবে সামনে, আমরা যখন এগ্রিকালচার সহ অন্যান্য স্টেক হোল্ডার সাথে আগামী মনসুন সিজনের ফোরকাস্ট নিয়ে যখন আলোচনা করব, তখন ডেফিনেটলি আমি সেটা কিন্তু রেইজ করব যে কেন এটা গেল এবং কিভাবে এটা গেল, এবং কেন অধিদপ্তরের কি বলা হয় মানে ইনফরমেশন ছাড়া ওখানে আবহাওয়া বার্তার কথাটা কেন উল্লেখ করা হলো। আমি সেই সিটিটা নিজে কালেকশন করে রেখেছি এবং আমি সেই ইমেলটাও রেখেছি, এবং আমার সাথে যে তাদের সেই করেসপন্ডেন্স হয়েছে সেই করেসপন্ডিং ইনফরমেশনটা আমরা রেখেছি। এভাবে আমাদেরকে এগোতে হবে। কিন্তু আরেকটা জিনিসও আছে আমাদের ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে কিন্তু কাজও কিন্তু আরো প্রমিজিং হতে হবে। আমাদের কাজ যেন আরো ভালো হয় সেটাও চিন্তা করতে হবে। ইউজাররা স্টেক হোল্ডার যেন আগের চেয়ে আরো বেশি বেনিফিট পায়, আমাদেরকে সেই কারণে কিন্তু ডিভোটেড হতে হবে। আমরা কিন্তু সরকারি বেতন নেই, কিন্তু আমাদের ডিভোশনটা যদি অপটিমাল লেভেলে না থাকে তখন কিন্তু পাবলিক কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না। সুতরাং আমাদের সাইডেও কিন্তু আমাদের সেই রকম কেয়ারফুল হতে হবে। থ্যাংক ইউ। আমরা মনে হয় আমাদের বিরতি শেষ করেছি। আমাদের রিসার্চ পারসন অলরেডি অ্যারাইভড। সো thank you all the participants for your kind questions. Now I'd like to request our honorable speaker to start the session again. Sir, please. Okay, thank you. Well, আমি আর ENSO IOD বা PDO নিয়ে আর বেশি কিছু বলবো না। আমি জাস্ট আমার আজকের উদ্দেশ্য ছিল যে এই তিনটা ভেরিয়েবল যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো হয়তো বিএমডি যারা আছেন তারা জানেন বা তারা হয়তো ইদানিং এখন ব্যবহার করেন, কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশনসটা আরো স্টেক হোল্ডার্স যারা আছে এগ্রিকালচার সেক্টর বা ওয়াটার রিসোর্সেস তাদের মোটামুটি এই ইনফরমেশন গুলো সেখানে ইনজেক্ট করা দরকার। এটা একটা চেষ্টা আসলে থাকতে হবে আগামীতে, বিকজ ENSO are not simply a part of academic exercise. It is becoming more and more important. Every year's event. And the global warming, we are talking about global warming, but global warming and this kind of interannual variability are correlated. That's the tricky part here. So we all the time we are talking about climate change, but the climate variability is also changing. So that's an important part. Climate change is a long-term phenomena. A climate variability changing is just something happening in your backyard. This means that your backyard is inundated or your crops are lost. So this has a very wide impact, and we need to think about it as আমি সবসময় এই ধরনের জিনিসের প্রতি more sensitive, because adaptations নিয়ে আমরা কথা বলি, actually adaptations হতে হবে হওয়ার জন্য need to be take this matters very seriously. It's not all climate change, because climate change takes a long time. By that time you know what to do. You know you're একটা sort of resilient, automatic resilient বলে চলে আসে মানুষের মধ্যে, কিন্তু adaptation এর জন্য it's very difficult. হঠাৎ করে 6-9 ইঞ্চি পানি sea level rise করলো, যেটা the difference between a strong El Nino and a strong El Nino is 15 inch in the Bay of Bengal. So 9 ইঞ্চি পানি বেড়ে গেল, and that's La Nina year, পুরা greater Ganges basin এ পানি চলে আসলো, বৃষ্টি হলো বেশি. How can you adapt? What can you do? So you need to know that. But sea level is rising. We know it will rise. Nothing is going to change. I know the global community is coming closer or coming together, but even then, it takes a long time to really get a result. So those three variables are important, and
maybe BMD has an important role to play. And another important role to play to inject this information to the other people. আমি নিজে কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও খুব একটা ইঞ্জিনিয়ারদের বুঝাতে পারি নাই যে ইম্পর্টেন্স অফ দিস ইনফরমেশন। আমিও তো একসময় ছিলাম। তো যাই হোক, দিস ইজ ওয়ান থিং। আমি আর ওই বিষয়ে যাব না, আমি এখন দেখি গ্লোবাল ইম্প্যাক্টটা কি হচ্ছে। what are the this all together, what are the major differences it making? এই যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা আমি বলছিলাম সেকেন্ড সেশন আমি একটা গল্পের মতনই কথা বলবো, খুব টেকনিক্যাল জার্গনকে অ্যাভয়েড করে। I mean, do you remember একটা বাংলাদেশে যে একটা ঝড় হয়েছিল 2019 probably, বুলবুল? Do you remember that? 2019 না বুলবুল? Yeah, okay. Yes. Yes, Bulbul. So what happened in case of Bulbul? I'd have to try to think about it. The Bulbul was originally, it had a landfall in Vietnam, I think. Matmo নাম নিয়ে ভিয়েতনামে ল্যান্ডফল করলো। ল্যান্ডফল করার পর আমরা কি জানি এই সমস্ত ট্রপিক্যাল সাইক্লোন, the moment it's landed over the ground, it disappears or it gradually weakens, তাই না? কিন্তু ম্যাটপন ঝড়টা ভিয়েতনামে ল্যান্ড করার পরও 1800 কিলোমিটার ওভার ল্যান্ড ইট মুভড, which is a miracle. It never happened before. 1800 কিলোমিটার ল্যান্ডেড নামার পরেও 1800 কিলোমিটার থাকার পর it passed across the ocean এবং বে অফ বেঙ্গলে এটা আবার নতুন করে ওই একই ঝড় বুলবুল নাম নিয়ে তৈরি হয়। Now why did it happen? First thing is that সাধারণত ঘূর্ণিঝড় যখন হয়, the strength it gains from the ocean moisture support করে এটাকে শক্তিশালী করে। ল্যান্ডে কে শক্তিশালী করলো এটাকে? কেন এটা ল্যান্ডে এটা ডাই করলো না? Why did it die there? Instead it started progressing and it has even progressed over 1800 kilometers. কেন হলো এটা? I didn't find any explanation. কেউ এ নিয়ে খুব একটা কথাবার্তা বলে না। But this is the impact of global climate change. Now I'll tell you the reason কেন এটা হয়েছিল। এটা হয়েছিল ম্যাটমন যখন ল্যান্ডে ফল করে ভিয়েতনামে, এটা it was about to die, কিন্তু আন্দামান সি ছিল এত গরম, it was 4 degree higher than normal. এত গরম ছিল যে ওই ওশন আন্দামান সি ময়েশ্চার সাপ্লাই করছিল ওই ঝড়কে, so that it didn't die. It is slowly এটা প্রোগ্রেস করতেছিল, প্রোগ্রেস করতে 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 আবার বে অফ বেঙ্গল সেটা আবার স্ট্রং হয়ে গেল। So this is a very peculiar thing and very new thing. These are some of the things coming happening in these days, এবং এটা very যে আমরা এই জিনিসগুলো এইভাবে চিন্তা করি না। So this is one thing. আমার কাছে আছে কোথাও This is the Bulbul, right? Yes. Yes, sir. Okay. এটা অরিজিনাল নাম ছিল ম্যাটমন। Yeah, because it started from some other location. Yes. এটা ল্যান্ডে এতদিন থাকার পরেও এটা ডাই করে মারা যায় না, বিকজ অফ আন্দামান সিটা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস হাই। একইভাবে বে অফ বেঙ্গলও কিন্তু অনেক গরম হয়ে গেছে। এই যে গরম হওয়াটার জন্য either directly or indirectly this kind of Nino phenomena are important. এরা কন্ট্রিবিউট করছে এখানে। আচ্ছা, এই গেল একটা কাহিনী। তারপরে আপনারা আমি যদিও আজকে আলোচনার বিষয় শুধু বে অফ বেঙ্গল নিয়ে, কিন্তু তারপরে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। নাম্বার 1, এই যে হারিকেনস যেটা গত বছর 2তে যেটা হয়েছে ইন টেক্সাস, এই হারিকেন গুলো দেখা যায় ল্যান্ডে when it pass the land, when it's over the land, it doesn't move forward, it just stays there for a long time. Texas it happened the same thing. টেক্সাসে এটা যখন হারিকেনটা আসলো, সেটা যেন কি হারিকেন যাই হোক নাম ছিল, আসার পর এটা পুরোটা কি স্ট্রেইট ওখানে দাঁড়ায় রইল, আর যায় না কোথাও। and as a result টেক্সাসে পুরা বন্যাতে টেক্সাসে পুরো এলাকা শেষ। This hurricane stayed over the sky of Texas for 4 days, and this is peculiar, it never happened before. যে এগুলা কেন হারিকেন এভাবে দাঁড়ায় রয়েছে কেন?
এই যে দেখেন, this is a picture. Hurricanes are not moving as fast as they used to. Translation speed is slowing. অর্থাৎ যে রেটে এটাকে হারিকেন গুলো মুভ করতো সেই রেটে মুভ করে না। স্যার স্ক্রিনটা শেয়ার দেন স্যার। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? কে আমি? না, আমাদের স্পিকার স্যার ডক্টর স্ক্রিন শেয়ার নাই? না না স্যার, ইট ইজ নট देयर। বলুন কি? আমি একটু বলবো। হ্যাঁ স্যার, ডক্টর রাশেদ চৌধুরী যেটা বলছিলেন, স্যার আপনি স্ক্রিন শেয়ার দেন, এর মধ্যে চেয়ারম্যান স্যার বলতে থাকুক। ওকে ওকে স্যার। যে জিনিসটা সেটা হলো যে স্ট্যাগন্যান্ট অবস্থায় থাকে সাইক্লোন, তো এটা অনেক সময় তিনি ঘটে। এক্সকিউজ মি সরি আমি ভুলে গেছি। আপনার হারিকেন, হ্যালো শোনা যায়? হ্যাঁ শোনা যায়, ওকে স্যার শোনা যায়, স্ক্রিন দেখা যায়। Tropical cyclone, whatever it may be, the Bay of Bengal or the Atlantic or Pacific, sometimes it remains stagnant for a long time, even for one day. In Bay of Bengal, I have seen in some cases, okay? But it is because of the fact that there is a guiding force of what is known as steering force, which is lost sometimes in the upper atmosphere, especially at 300 hectopascal or 200 hectopascal. So as soon as the steering force is lost, there becomes appears a call area, and that call area, so far it persists, the cyclone will not move anywhere, and that is the problem for a meteorologist to forecast a cyclone. Once the upper air call area is destroyed, and the steering force again becomes active, and then the cyclone moves. This happens in so many cases. It happens, and even in case of Cedar, after landfall of Cedar at about 7:10 p.m., I think it was in the coastal region of Borishal up to 3 o'clock, something like that, and it requires a lot of time to complete its landfall. The whole body took a very long time. So it happens. These are the perturbations. These perturbations happens in the atmosphere off and on. That is my comments. Thank you. Yeah, well, so this is more frequent nowadays, and this is another new problem, more frequent. যেটা আমেরিকাতে আটলান্টিক ওশনে এটা খুব ঘন ঘন হচ্ছে, আগেও হতো কিন্তু এত না। So this is one of the reasons the translation speed is slowing down. You see, এই যে একটা new analysis by NOAA, it shows that translation speed in the Western North Pacific is almost 20%. Actually, এখন যেটা যা আমরা শুনলাম দেখেন 20% সবচেয়ে বেশি স্লো এখানে। সো আগামীতে বে অফ বেঙ্গলে কিন্তু আমরা এই ধরনের সাইক্লোন হঠাৎ করে স্ট্যাগনেন্ট হয়ে দাঁড়ায় আছে আমরা দেখার সম্ভাবনা বাড়ছে। আই থিঙ্ক সামথিং হ্যাপেন্ড লাস্ট ইয়ার টু ইন্ডিয়াতে, এরকম কি যেন একটা হয়েছিল, ঠিক মনে নেই। আরেকটা জিনিস দেখা গেছে, সেটা হলো আপনার আমফান, বুলবুল এবং সিডার, এই তিনটা সাইক্লোন আরো হয়তো আছে, সবসময় তো আমি আর এখন লক্ষ্য করি না, কারণ 13 বছর আই এম রিটায়ার্ড ফ্রম দি সার্ভিস 13 ইয়ার্স বিফোর। সো দেখা যায় যে কোস্টের কাছাকাছি আসলে অনেকটা দুর্বল হয়ে যায়। লাস্ট ইয়ার যে আমফান গেল, এই আমফান কিন্তু অনেক শক্তিশালী ছিল। ইট ওয়াজ ভেরি সিভিয়ার সাইক্লোন, বাট when it comes to the Odisha coast, it became becoming weakening like this. But যদি এটা উইকেন্ড না হতো তাহলে কিন্তু খুব সিভিয়ার কন্ডিশন ঘটতো। অবশ্যই because of the land and ocean interaction, because of that, and these three cyclones have been found to be weakened before landfall. এটা হচ্ছে আমার ইদানিং ক্যালেন্ডার। Thank you, sir. Sir, there is one more question from Mahatab Alam. Mr. Mahatab, please ask your question. Mahatab, are you there? Yes, sir. Assalamu alaikum. Yeah, sure. আমার প্রথমত একটা কোশ্চেন ছিল, এটার উপর রিলেট করে আরেকটা কোশ্চেন আমি করব। প্রথম কোশ্চেন হলো যে আমি আসলে স্যার বাপেতে আছি, আমার ব্যাকগ্রাউন্ড হলো জিওলজি। তো একটা সাধারণ কোশ্চেন করি, সেটা হলো কি স্যার,
আমরা সাধারণত দেখি কি বাংলাদেশে বা যে কোনো দেশেই একটা এরিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়, যেমন বাংলাদেশে শ্রীমঙ্গলে হয় বা ইন্ডিয়াতে যদি হয় চেরাপুঞ্জিতে হয়, এরকম হয়। যদি প্রতি বছর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বিভিন্ন বিভিন্ন রেটে হইতো তাহলে কোনো প্রশ্নটা ছিল না। কিন্তু শ্রীমঙ্গলই কেন প্রতি বছর বেশি বৃষ্টিপাত হবে, বা চেরাপুঞ্জিতেই বা কেন শ্রীমঙ্গলে বেশি বৃষ্টিপাত হবে? এটার সাথে কোনো স্ট্রাকচারাল কোনো ট্রেন্ড আছে কিনা? আছে, আপনি তো বললেন যে চিরাপুঞ্জি পাহাড়ের কারণে হয় বৃষ্টি। আচ্ছা ঠিক আছে স্যার, যদি এমন হয় যে পাহাড়ের কারণে বৃষ্টিপাত হয় তাহলে আমরা দেখি যে স্যার ইন্ডিয়ান ওশান ডাইপোলে ইস্ট এন্ড ওয়েস্ট দুইটা ভাগে ভাগ করা হয়েছে। জি। এখন এখানে কিন্তু স্যার আপনি আমি খেয়াল করে দেখলাম যে ইস্ট এন্ড ওয়েস্ট এর মাঝখানে কিন্তু 19 ডিগ্রি ইস্ট রিজ আছে। এটা একটা বড় স্ট্রাকচারাল ফিচার। এখন এটা কি এই কারণে ভাগ করা হয়েছে নাকি অন্য কোনো কারণ? এইটা বোধহয় সেই কারণে ভাগ করা হয় না, এটা করা হয়েছে জাস্ট অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনস। আমার মনে হয় ওয়াকার সার্কুলেশন যেটা আছে সেই ধাঁচে এই ডাইপোলটা কবে 1992 থেকে আমরা এই সম্পর্কে জানি আসলে, তাই না? তার আগে জানতাম না। এটা আমি ঠিক বলতে পারবো না, আমার যতদূর জানি যে এটা ওই কি বলে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন যেটা উইন্ড জেনারেট করে এবং উইন্ড যেখান থেকে অরিজিন এবং ডেস্টিনেশন তার উপর ভিত্তি করে করা হয়েছে। কারণ ওইটা অস্ট্রেলিয়ান ওশান থেকে টেম্পারেচারটা ভ্যারিয়েবল, ওইখানে একটা ডমিনেন্ট রোল রাখে ওই ইন্ডিয়ান ওশানের ওই পার্টটা, ইস্টার্ন পার্টটা। আবার ওই সাউথ আফ্রিকাতে ওই মাদাগাস্কারের ওই সাইডটা ইজ ইম্পর্টেন্ট, ওইখানকার টেম্পারেচার ভ্যারিয়েবল সবসময় ইম্পর্টেন্ট, ঠিক যে কারণে 3.4 ইম্পর্টেন্ট। আমার যতদূর ধারণায় এইটাই কারণ। আপনি যে রিজের কথা বললেন আমি ঠিক জানি না এই সম্পর্কে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমি একটা নতুন জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হলো 2019 সালে আমি হাওয়াইতে আমরা যখন ছিলাম, হাওয়াইয়ের ওয়েদার সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে, খুব সুন্দর ওয়েদার হাওয়াইতে, প্যারাডাইসের মতন। কিন্তু 2019 সালে এমন গরম পড়লো, এই যে ছবিটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে। এই ছবিটাতে দেখানো হচ্ছে এই ছোট ছোট দ্বীপগুলো হাওয়াই দ্বীপ এবং চারিদিকে সমুদ্র। এই সমুদ্র লাল মানি হচ্ছে এগুলো গরম, তার মানে এই এখানকার অ্যানোমালাস টেম্পারেচার অর্থাৎ স্বাভাবিকের চাইতে বেশি গরম। 2019 সালে হঠাৎ করে এরকম গরম হয়ে গেল। আচ্ছা, এবার আসি কেন গরম হলো। এই যে আমরা এই ছবিটা যদি দেখি, ভেরি ইন্টারেস্টিং পিকচার। এখানে দেখেন এই যে লাল অংশটুকু, এটা একটা হিট ব্লাব বলি আমরা, হিট ওয়েভ, হিট ব্লাব। আজকে মোহন সাহেব আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই বাংলাদেশে বোধহয় এখন খুব গরম, তাই না? এই সম্পর্কে কিছু বলা যায় কিনা? হ্যাঁ, এখন একজন কোয়েশ্চেনও করেছে, ওনারা জানতে চেয়েছে এই বছরটা বিশেষ করে মার্চ আর এপ্রিল অনেক ড্রাই গেছে, কম্পারেটিভলি অনেক কম কালবৈশাখী ছিল, প্রকোপ ছিল, বৃষ্টিও কম ছিল। মানে যে একজন পার্টিসিপেন্ট এটা জানতে চেয়েছে আর কি। ঠিক আছে স্যার, প্লিজ। এই জিনিসটা আমি বলছি এই কারণে, দেখেন এই জিনিসটা, এই যে একটা হিট ব্লাব লাল যেটা, এই ব্লাবটা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে আস্তে আস্তে করে। এটা গত বছর হাওয়াইয়ের উপর এই আমাদের কাছাকাছি ছিল, যার ফলে হাওয়াইতে প্রচুর গরম হয়েছে এবং ক্যালিফোর্নিয়াতে প্রচুর গরম, মানে যা তা অবস্থা। এখন এই যে হিট ব্লাবটা মানে একটা বিরাট সমুদ্রের একটা গরম পানির একটা খণ্ড, সোজা কথা, যেমন বরফের খণ্ড হয়, এটা একটা পানির খণ্ড বড়। এটা স্লোলি যাচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে ওয়েস্টে যাবে এবং আমি জানি না কতদূর ওয়েস্টে যাবে, আশঙ্কা করা হচ্ছে এটা একসময় যেতে ইন্ডিয়ান ওশানেও যাবে। তো এই যে এই বড় জিনিসটা, এই বরফের খণ্ডের মতো গরম পানির খণ্ড, এটা যেখান দিয়ে যায় সেখান দিয়ে কিন্তু শুধু যে ডাঙ্গার ক্ষতি করে তা না, পানিরও প্রচুর ক্ষতি করে। মানে এই মাছ মেরে ফেলে, অ্যালজি, তারপরে কি বলে এটারে, আরো সমুদ্রে যে সমস্ত জিনিস আছে সমস্ত জিনিসকে ধ্বংস করে ফেলে। মানে ইটস এ সিরিয়াস প্রবলেম ফর কি বলে ওশান, যেটা মানে for ocean environment. It destroys fishes, algae and other plants also.
এই যে হিট ব্লাবটা, হট ব্লাব বা হিট ব্লাব যাই বলেন, এটা যেখান দিয়ে যায় সেখানে হিট ওয়েভের সৃষ্টি করে। আমাদের এখানে ছিল, এটা এখন আস্তে আস্তে যাচ্ছে। আমি জাস্ট অ্যাজ আ হেডস আপ মনে রাখার জন্য বলছি, এইটা কিন্তু একটা জিনিস মে ক্রিয়েট কাইন্ড অফ হিট ওয়েভ ইন দ্য foreseeable future in the Indian Ocean area. অর্থাৎ এটা হয়তো বাংলাদেশকে একসময় এফেক্ট করতে পারে। আচ্ছা, এইবার আসছি, আপনি এইবারের কেন হয়েছে এইটা নিয়ে আমি একটা কথা বলছিলাম, আর দেখানো হয় নাই, যে এইবার কেন, এইটা একটু দেখেন আপনারা যদি ইচ্ছা হয়। এই যে এবারে যে জিনিসগুলো আপনি মোহন সাহেব আপনি বললেন, এখন এটা নিয়ে কবে যেন So this is some video. It is not opening yet. আমার সাক্ষাৎকার আছে, আমি এক্সপ্লেইন করছিলাম কি হবে। Okay. Sir, we have some foreign participants. Sir, recently joined Professor PDS Raju. Professor PDS Raju, hello. Hello. জি বলেন। No, I am asking another professor, Dr. PDS Raju. Raju sir, are you there? Hello. I think some connectivity issue. He already there. Anyway, sir, your video is not opening. হচ্ছে না? No, sir. Right. Okay, there may be some issue maybe. Sir, you just double click again. Let's check. No, maybe some problem. Hello. Yes. Sorry, Mohan. Dr. Das. Okay, thank you. Thank you very much. Yes. Yeah, it is very nice pleasure to see you in the webinar. So our resource person, Dr. Rashed Chowdhury is there. I think you directly say hello to him. Sir, Professor Raju is the professor of the Amit University, India. Previously, he was the scientist of RIMES, and also he was in a postdoctoral and a senior scientist from Saudi Arabian University. Okay, welcome, Dr. Raju. Welcome. This is Silver Raju. Previous Raju, from SAMA, South Asian Meteorological Association. Yeah, I know him very well. Yes, sir. Tell him to show his face. Raju sir, people wish to see you. Yeah, where is my face? Can you, এটা কি স্লাইড গুলো দেখা যাচ্ছে? Yes sir, slide, you can see the slide, but the problem is that the video is not showing. Slide is okay, sir. Okay. Now, yes. Now. Okay, sir. We can continue, sir. Please. Yeah. Okay. No. Oh, this is better. Yeah. Okay, আমি আর দুইটা ছোট্ট মানে এক্সাম্পল দিয়ে শেষ করতে যাচ্ছি। What we have come across today is that we know that the physical consequences of this oceanic factors, but how does it impact our social life? That's very important. And so it's not as simply a weather phenomena, weather or climate phenomena. It actually affects us. Even it affects us. I do not know whether people thought about it or not. I mean, last couple of years during the extreme ENSO year, I was checking the Dhaka Municipal Corporation, both the north and south side.
সাউথ কি বলে নর্থ মেয়র সাউথ মেয়র না দুইটা অফিস না ঢাকা মিউনিসিপাল কর্পোরেশনের Yes, sir. I was checking the case of divorce recorded during an extreme El Nino year. And it was very surprising that during an ENSO, especially El Nino year, the number of divorce rate is incredibly higher than normal. I don't really correlate these two, but there is no reason not to correlate that. I mean, when you have a temperature like that, it's definitely it causes evoke your temperament. আমরা এই গরমের মধ্যে ন্যাচারালি মানুষের মন টেম্পারমেন্টটা ঠিক থাকে না এবং that can even affect your social life too. So আমি সবসময় বলি this information is very important, knowledge base. I mean, if you know that this is an extreme El Nino year, so there is a reasons for you to be as very impassioned and very agitated. You will try to be cool. So when you go home, say hello to your wife, say hello to your family. I mean, this kind of social things are also important. It's not simply a weather thing. এবং আপনারা যদি statistics দেখেন, the divorce rate during an extreme El Nino is higher than normal, about 35% higher than normal. And it might be a very interesting research for social scientists to see whether this weather has anything to do with man. Why not? Weather has something to do with your mind too. And this is one of the examples. This is about the Rohingya things. Actually, during that, I thought that everything looks fine, but just a heads up, giving an insight that the extreme event as the ENSO, El Nino and La Nina will have a tremendous impact over their relocations. And that's happened finally, because the area where they are relocated was not really, climatically is very vulnerable. They were vulnerable because of drought, they're vulnerable because of flood. And that's what thing happened there. So it might have caused another disaster. So just putting this into as a perspective, I wrote an article, I think some English newspaper, or maybe Financial Times, that how this can happen. And then go to this drought and conflict in Afghanistan. It's true, there is politics and everything, what we discuss, what we see, but there is also some basic phenomena, basic reasons. This area was under drought for 3 years, extreme drought. And extreme drought was, historically it is seen that 1 year, 2 years is fine. 3rd year people can't really tolerate anymore. And that's also partly related to Syrian crisis too. So climate, although we talk about climate, this is definitely climate variability. These are all related to ENSO. I mean, El Nino year, this kind of disaster happened. That's why I say I'm a bit worried about El Nino, not that much worried about La Nina, because flood we can manage at least, but drought is a major problem, and water crisis and other things. So this ENSO phenomena and the variables, the ocean variables that we have discussed today are not really weather or climate phenomena. It is actually causing a serious problem in our daily life. And it's time to react. The first thing we can react just by developing a knowledge base. It doesn't cost much. It takes a lot of money. It just to generate this information that this is what it is and how can we adjust that. The moment we know about it, I think it can give us a better way to handle the problem. And we talk about adaptations all the time, but adaptations, definitely the first thing you need to do, save your backyard or your frontier. I mean, this is all seasonal scales, sub-season to interannual time scales. When you get your backyard inundated, that's something you need to handle. And this information is vital.
vital. The moment you know that your area is going to be flooded within next 3 months, that can be done based on ENSO informations, because ENSO gives you a heads up. It develops, it matures, and it strengthens. These are the time frame 3 to 9 months. So I can guess about ENSO. It's about 6 months ahead of time. After three months, I'm more confident that this is what's going to happen. I mean, people like us, you can very comfortably predict that this is going to be an El Nino year or La Nina year. It's a dry year or a wet year. Every year I write, I just stopped writing for the last 2 or 3 years. I used to write a seasonal climate perspective. And that's based on all 3 variables. And I think if we know that you are going to have a drought situations, you are definitely mentally prepared. Now the rest is different issues. So I think this is something important, and everything is coming from the ocean. It's the ocean that controls everything. It's both climate, environment, weather, as well as the politics, global politics. Everything is ocean based. So all need to be very, very much focused on ocean dynamics and other thing. I like to just finish it here, and let's talk if there is any questions. If you think something you need to tell me, let's have a very friendly and informal discussions. Maybe Mr. Moderator, you can open like that. Thank you, sir. I think our participant already. Okay. Last one final thing. I live in Hawaii, and it's we call aloha. Aloha means it's a kind of wishing you good luck, like that. The problem is that when I say aloha, you have to say aloha too. And you have to make it double. I mean, your voice should be more stronger than I. If I say aloha, you have to say aloha, like that. That's how we become very close to each other. So before I finish, I want to say one time, aloha. Aloha. Aloha too. Aloha. Thank you. Interesting. Really interesting. Yes. So I think we learned lots of things, and another is how it correlated with the social issues. Especially, you have given some good example in the summer season how people temperament is react differently, and due to that how house related vulnerability or violence are becoming more. So these kinds of issues, I think we need to check further. Of course, city corporation surely play some vital role on that. And also you have given some extraordinary example of our vulnerable zone, that is Rohingya camp, and relevant some other issues, landslide issues, and etc. So I have received lots of questions from the participants. So this is a very good time to interact with our resource person directly. So before start the question answer session, I would like to thanks to our speaker on behalf of the NOAMI, on behalf of all the participants. Now I am requesting our Sonia Pa to raise her question. Sonia Pa, are you there? I have seen some questions from you. Yes. Sonia Pa, sir. Please. স্যার আমি যেটা কোশ্চেনটা করতে চেয়েছিলাম তখন জি বলেন, যে স্যার বলছিলেন যে এই ইয়ারটা হচ্ছে এল নিনো ইয়ার, যেটা উইক, অনেক বেশি উইক। তো এই ক্ষেত্রে কি আপনি বলছেন ট্রানজাকশন পিরিয়ড গুলোতে অনেক বেশি সাইক্লোনস হয়ে থাকে, মানে হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এটা যেহেতু আমাদের জন্য এটা যেহেতু উইক ইয়ার, তো এখানে কি ট্রিমেন্ডাস কোনো সাইক্লোন হওয়ার পসিবিলিটি আছে? মানে ওয়েদার ফোরকাস্ট সেই হিসেবে কি বলে? আমার অপেক্ষাকৃত কম, কিন্তু আছে। মানে হয়তো স্ট্রং হলে যে যতটা সম্ভাবনা বেশি ছিল ততটা নাই, কিন্তু আছে। মানে স্যার আমি জানতে চাচ্ছিলাম যে এই ট্রানজাকশন পিরিয়ডটাতে মানে সাইকেলটা কিভাবে কাজ করে?
সাইকেলটা হচ্ছে কি আপনার ওই ধরেন এবার আসলে এল নিনো না লা নিনা ইয়ার ছিল। লা নিনা ইয়ারে যেভাবে একটা স্ট্রং উইন্ড ইস্ট থেকে ওয়েস্টে ফ্লো করতে থাকে, তাই না? এইবার এই মুহূর্তে ইন্ডিয়ান ওশান ডাইপোল নিউট্রাল, যতদূর আমি জানি। হঠাৎ করে এটা যখন নিউট্রাল হয়ে যায় তখন এই আপনার ইন্ডিয়ান ওশান ডাইপোল থেকে অথবা এই আপনার ইস্টার্ন প্যাসিফিক থেকে যে উইন্ড ফ্লোটা, এই ফ্লোটা অনেক সময় রিভার্সে ঘুরতে থাকে। এই যে এই পরিবর্তনটা বিশেষ করে এই বে অঞ্চলের জন্য এই ধরনের ঝড়গুলো তৈরি করে, এবং এটা অনেকটা ট্রানজিশন পিরিয়ড। মানে বাতাস তখন ঝড় আপনার দেখা যাবে বে অফ বেঙ্গলের ইস্টার্ন এই সাইড থেকেও হতে পারে অথবা ওই ইন্ডিয়ার ওই সাইড থেকেও হতে পারে আইওডির ইনফ্লুয়েন্সে। যেহেতু এটা লা নিনা নিউট্রাল হয়ে যাচ্ছে, এদিকে উইন্ড দুর্বল হয়ে যাচ্ছে, দেখা যায় যে আইওডি আবার অ্যাগ্রেসিভ হয়ে উঠতেছে, সেটা হয়তো নেগেটিভ ফেজ কাজ করতেছে। এই ধরনের একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। ঠিক আপনি এটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারবেন না, ইউ উইল সি যে সামওয়্যার সামথিং রং। হয়তো এটা হচ্ছে সি সারফেস টেম্পারেচার আর উইন্ড শিয়ার একসাথে কাজ করছে না, বা কাজ করলেও একটা আরেকটার মতন যেভাবে করার কথা ছিল হচ্ছে না, একটা ধরনের সর্ট অফ অ্যানোমালাস সিচুয়েশন। এই থেকেই ঝড়গুলো অনেক সময় হয়, এবং বড় বড় অনেকগুলো ঝড়ই হয়েছে এই ট্রানজিশন পিরিয়ডে। তবে এবার যেহেতু আপনার লা নিনা দুর্বল ছিল, আমি মনে করি না সেরকম কিছু হবে। তবে নিউট্রাল হয়ে যাওয়ার কারণে সমুদ্র তো উত্তপ্ত হয়ে উঠছে, যার ফলে এই যে বজ্রপাত যেটা বলা হয় এবং কালবৈশাখী ঝড়ের পরিমাণও কিন্তু বেড়ে যাবে, বেড়ে গেছেও বোধহয়। এই নিয়ে অবশ্য অনেক আগেও আমার সাথে কথা হয়েছিল। সেগুলো একটু আমি বলবো রাদার ক্রাউডেড থাকবে বে অফ বেঙ্গলটা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সোনিয়াপা, থ্যাংক ইউ স্যার। স্যার প্লিজ বলেন। আমি লাবলু হাসান। হ্যাঁ প্লিজ ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা ওনার চেহারা তো দেখতে পাচ্ছি না, একটু চেহারা দেখা যায় না ছবি? হ্যাঁ আমার মনে ভালো হয় সবাই যদি ভিডিওটা শো করে। স্যার আমি বাড়িতে তো তাই শেয়ার করছিলাম না আর কি। আচ্ছা আচ্ছা স্যার কাইন্ডলি আমার কোশ্চেন ছিল, এল নিনো লা নিনো যে সৃষ্টি হচ্ছে, এটা কি স্যার আমরা কেউ দায়ী না ন্যাচারালি এটা হচ্ছে? এটার জন্য কি আমাদের কোনো প্রিকশন অবলম্বন করতে হবে, অথবা যে আমরা সামনের ইয়ার এল নিনো হবে বা লা নিনো হবে আমরা আগেই বলতে পারবো কিনা, বা আমরা কোন অংশে দায়ী কিনা, না ন্যাচারালি এটা ক্রিয়েশন হচ্ছে? স্যার আপনার প্রশ্নের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে এটা কি ন্যাচারালি না আমরা দায়ী, আমি এই প্রসঙ্গটা পরে আসছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আগামী বছর যা হবে এটাকে আমরা বলতে পারবো কি পারবো না। আমরা এখন মোটামুটি 1 বছর না হইলেও 6 মাস আগে বলতে পারি, 9 মাস আগে থেকে আন্দাজ করতে পারি। 9 মাস আগে একটা আন্দাজ করা যায়, 6 মাস আগে আমরা মোটামুটি বলে দিতে পারি, 3 মাস আগে আমরা বেশ কনফিডেন্টলি বলতে পারি। এখন আমরা এল নিনো হচ্ছে ওইটাকে বন্ধ করার মতন টেকনোলজি এখনো পৃথিবীতে নাই। ওইটা টেকনোলজিটা হতো যদি আমরা সাগরকে রিসাইকেল করতে পারতাম, সাগরের নিচের পানি, গরম পানিকে আমরা রিসাইকেল করে ঠান্ডা করে ফেলতে পারতাম। সেরকম টাকাও আমাদের পৃথিবীতে নাই, আর সেরকম টেকনোলজিও নাই। সুতরাং আমরা আসলে কিছু করতে পারবো না। আমরা যেটা করতে পারবো, এল নিনো হলে হয় ড্রাই হয়, সুতরাং আমরা ড্রাইয়ের মধ্যে কিভাবে বেঁচে থাকা যায়, স্বাভাবিক জীবনযাপন করা যায় তার একটা ব্যবস্থা করতে পারবো। ওয়েট হইলে বন্যা হতে পারে, বন্যা হইলে আমরা কি করব সেগুলো করতে পারবো। কিন্তু এই মুহূর্তে এল নিনো বা লা নিনোকে প্রতিহত করার মতো কোনো টেকনোলজি আমাদের নেই। এই হলো আপনার দ্বিতীয় অংশ। আর প্রথম ওই যে দ্বিতীয় অংশের ওইটাও ছিল যে হ্যাঁ আমরা পারি 6 থেকে 9 মাস পারি, 1 বছর হয় না। 6 থেকে 9 মাস আগে থেকে 9 মাস আগে আমরা আন্দাজ করতে পারি, 6 মাস আগে আমরা বলতে পারি, 3 মাস আগে আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি হবে, এইটুকু আমরা পারি। আমার মনে হয় 3 মাস টাইম পেলে যথেষ্ট, তাই না? জি স্যার। স্যার কাইন্ডলি স্যার আপনি অ্যাডাপ্ট করার কথা বললেন, কিন্তু স্যার আমরা মিটিগেট করার কি কোনো টেকনিক বা আমরা পৃথিবীর থেকে মিটিগেট করার কি কোনো কৌশল নেই স্যার? মিটিগেশন এই তো চলে গেলেন ইন্টারন্যাশনাল কনসেনসাসে। মিটিগেট করতে গেলে যেটা হবে একটা গ্লোবাল কনসেনসাস দরকার। প্রথমেই কথা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের ইমিশন যেটা টার্গেট সেটাকে কমানো দরকার, 1.5 2030 এর মধ্যে আসা দরকার।
সেইটা তো যদিও একটু ভালো অবস্থা এখন, কিন্তু সেই অবস্থা কতদিন থাকবে আমরা কেউ জানি না। আমার মনে হয় না মিটিগেট করার মতন খুব ভালো কিছু এই মুহূর্তে আমাদের হাতে আছে, অন্তত এই মুহূর্তে নাই, আগামীতে যদি হয় ভালো কথা। তবে আমার মনে হয় এটা আমাদেরই দুর্ভাগ্য, এটা করে চলার প্রক্রিয়াটাই এখনকার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। আর এগুলো করার পিছনে আমরা দায়ী কিনা আমি এই মুহূর্তে ক্লিয়ারলি বলতে পারবো না, তবে অন্য গ্লোবাল ওয়ার্মিং এর যদি আমরা দায়ী হয়ে থাকি তাহলে এল নিনো হওয়ার জন্য আমরা হয়তো দায়ী নাও হতে পারি, কিন্তু এল নিনোর ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই দায়ী। মানে এল নিনো হয়তো আগেও ছিল কিন্তু এত ছিল না, এই এল নিনোর পরিমাণটা সংখ্যাটা বেড়ে যাওয়ার জন্য আমরা দায়ী অবশ্যই। এল নিনো ন্যাচারালি ছিল, কিন্তু এটাকে বাড়ানোর জন্য আমরা যা যা করার দরকার সবই করছি। এই হচ্ছে আমার উত্তর হবে। Thank you very much, sir. Thank you, sir. Thank you, Dr. Labdul Hassan, for your very interesting and nice question. Sir, I have seen a couple of questions from the researcher, so I am giving floor to the Jannatul Naima Snigdha. Snigdha, please ask your question. আসসালামু আলাইকুম। ধন্যবাদ কোথায় আপনার। ছবি দেখি না তো, ছবি কোথায়? স্নিগ্ধা তোমাকে দেখতে চাই স্যার। স্যার আসলে কিছু সমস্যার কারণে ভিডিওটা আচ্ছা ঠিক আছে, না না আমি বুঝতে পারলাম, বলেন। হ্যাঁ স্যার ধন্যবাদ আপনার আউটস্ট্যান্ডিং সেশনটির জন্য। স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল, সেটা হলো পিডিও, এনসো এবং আইওডি এরা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদের ওশান আছে যে সেই ওশানের ন্যাচারাল প্রোডাক্টিভিটি অথবা মাইক্রো অর্গানিজমস, মাইক্রো অ্যালগি এদেরকে এফেক্ট করতে পারে এবং এর তীব্রতা কতটুকু হতে পারে? ভালো, বেশ ভালো। আপনি যদি লো সি লেভেল হয়ে যায় তাহলে কি বলে কোরাল রিফের কথা মনে আছে? বা আপনি যদি ওশানোগ্রাফি করে থাকেন জানবেন না তো, কোরাল রিফ যেটা মাছের খাদ্য, এই এল নিনোতে সি লেভেল হয়ে যাবে লো, এবং একইভাবে আইওডির ক্ষেত্রেও প্রযোজ্য। যখন সি লেভেল লো হয়ে যায় তখন কোরাল রিফ গুলো এক্সপোজড হয়ে যায় সূর্যের দিকে, কোরাল রিফ গুলো মরে যায়, মাছের খাদ্য শেষ। সুতরাং মানে শুধু যে দাঙ্গায় বৃষ্টি হবে বা ঝড় হবে তা না, সমুদ্রেরও প্রচুর ক্ষতি হয়। তারপরে জেলিফিশ বলে একটা খুব নামি দামি জেলিফিশ, এই ফিশ গুলো আপনার মরে যায়। কোরাল রিফ যদি মরে যায় তো মাছের অবস্থা কি হবে? এই যে অ্যালজির কথা আপনি বললেন, এগুলোর ক্ষতি হবে। আমি কোরাল রিফ নিয়ে কাজ করছি, আমি জানি কিরকম বিধ্বংস করে ফেলে কোরাল রিফকে, জেলিফিশকে শেষ করে দেয়। তারপরে আপনার আরেকটা জিনিস হচ্ছে যে লানিনার ক্ষেত্রে বা এল নিনোর ক্ষেত্রে হয় কি, ওই যে পানি ইয়ারের কারণে পুশ করে মাছ চলে আসে, দেখবেন নর্থ ইস্টের মাছ চলে আসছে ওয়েস্ট। এটাও আবার এক ধরনের রাজনীতি আগামীতে হবে, যে কিভাবে ফিশিং কন্ট্রোল করা, মাছগুলো চলে আসে এক জায়গায়, মাছ আরেক জায়গায় চলে যায়। হয়তো আপনার বে অফ বেঙ্গলের আমাদের মাছ চলে গেল আরেক জায়গায়, তারা মাছ টাছ ধরে নিয়ে গেল। এগুলো চিন্তা করার বিষয়। I mean, there are so many things to think about really, and we have to study it. না জানলে তো মুশকিল। আমি তো খুব ক্লোজলি প্যাসিফিক আইল্যান্ড এগুলো নিয়ে আছি অনেকদিন, 20 বছর হয়ে গেল। I know. Thank you. বলতে পারছি আপনার প্রশ্নের উত্তর? Snigdha, are you happy with the answer? Thank you so much. Okay, thank you. Very good question. Sir, Mizanur Rahman, I think you have a question. You already mentioned in the chat box. Mizanur Rahman, please. Mr. Mizanur Rahman, are you there? Mizanur Rahman বলছিলাম, BIWT. Please. Yes, sir. কোথায় আপনি? মিজানুর রহমান স্যার কোথায় আছেন আপনি? I am working at BIWTA as an assistant director. I have a question, sir. Why do the rainfall anomalies during the moderate to weak El Nino locate in the north of the equator over the eastern Pacific? Sir, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, এই জাতিসংঘ এখন ক্লাইমেট চেঞ্জ নিরসনে why do the rainfall anomalies, sir? জি বলেন। Can you hear me, sir? Yeah, yes, I can hear you. Why do the rainfall anomalies during the moderate
to weak. During the moderate to weak, El Nino locate in the north of over the eastern Pacific. Can you understand, sir? হ্যাঁ, বলেন তারপরে। Mr. Mizanur Rahman, I can repeat the question on behalf of you. Sir, Mr. Mizanur Rahman asking, why do the rainfall anomalies during the moderate to weak El Nino locate in the north of the equator over the eastern Pacific? So first you answer this question, then he will ask the next. That will be good. Yeah, এটা তো আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ, যে ওই আপনার উইন্ডের কারণে আপনার এল নিনোতে উইন্ডটা কি হয়। এল নিনোতে হয় হলো যে স্বাভাবিক সময়ে উইন্ডটা ওয়েস্ট থেকে ইস্ট থেকে ওয়েস্টে ফ্লো করে, যেটাকে আমরা মৌসুমী বায়ু বলি। লা নিনার সময় উইন্ডটা ইস্ট থেকে ওয়েস্টে ফ্লো করে ঠিকই, কিন্তু আরো স্ট্রং হয়ে ফ্লো করে। আর এল নিনোর সময় যেটা হয়, উইন্ডটা খুব উইক হয়ে যায় ইস্ট থেকে ওয়েস্টে ফ্লো করার সময়, এবং ওই নিনো 3.4 ওয়েস্টার্ন প্যাসিফিকের একটা অংশের উইন্ড দেখা যায় কি অপোজিটলি আপনার ওয়েস্ট থেকে ইস্টে ফ্লো করে। এই যে ওয়েস্ট থেকে ইস্টে ফ্লো করে, এই উইন্ডটা ফ্লো করে যখন অ্যাটমসফিয়ার থেকে, ওশান থেকে যত ট্রপিক্যাল ডিস্টারবেন্স, মেঘ যা আছে, এগুলো সব সরায় নিয়ে চলে যায়, যে ইস্টার্ন প্যাসিফিকের নর্থের দিকে চলে যায়, এবং সেখানে এই নর্থ ইস্টার্ন ব্রাজিল, আমি যতদূর মনে পড়ে আপনি হয়তো ব্রাজিলের কথা বলতে যাচ্ছেন, নর্থ ইস্টার্ন ব্রাজিল ওই সমস্ত এলাকায় বৃষ্টিপাত হলো। এটা হলো কারণ। এটা হলো কারণ। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল যে এল নিনো লা নিনো কন্ট্রোল করার জন্য মানে জাতিসংঘের কোনো স্টেপ কিংবা আইপিসিসি কোনো ভূমিকা রাখছে কিনা? একটা সুন্দর কথা। একটা জাতিসংঘ যদি তার অঙ্গ সংগঠন একটা আছে WMO, যেটা BMDO, এটার তার পার্ট অফ WMO। আমি নিজেও জাতিসংঘের WMO এনসো বুলেটিন লিখতাম একসময়। কি ভূমিকা রাখছে, আমি ভূমিকায় যে এইটুকু রাখে, তারা সবার কাছ থেকে রিপোর্ট নেয়, আমিও লিখতাম, সবাই এই রিপোর্টটার উপর বেস করে তারা ওই যে একটা প্রতি মাসে না প্রতি সিজনে একটা এনসো বুলেটিন পাঠায় না, ওইটুকুই করে। এখন কন্ট্রোল করার ক্ষেত্রে আমি আগে যে কথাটা লাবলু সাহেবের প্রশ্ন উত্তর দিলাম, যেটা যে কন্ট্রোল সত্যিকার অর্থে কন্ট্রোল করার কোনো কিছু নাই। ওইটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে ওই ওভারঅল গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোল করতে হবে। এখন গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোল করার ক্ষেত্রে জাতিসংঘ কতটা সাকসেসফুল আজকে বা আগামীতে হবে, সেটা আমিও যা জানি, আপনিও তাই জানেন। এবং সুতরাং আমি মনে করি না জি সেই কারণে খুব একটা কন্ট্রোল করার খুব কিছু আছে তা না। এখন ওই প্যারিস এগ্রিমেন্ট যদি সাকসেসফুল হয়, তাহলে হয়তো এটা আমরা হয়তো সুফল পাবো। এই যা স্যার, থ্যাংক ইউ। আমরা আসলে রানিং আউট দ্য টাইম, তারপরে আমরা কাপল অফ কোয়েশ্চেন আছে, আমরা একটু ব্রিফলি এগুলো একটু যদি স্যার অ্যাড্রেস করতে পারি, আশা করি সবাই স্যাটিসফাই হবে। এর মধ্যে আমাদের সাথে থ্যাংক ইউ আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আবুল কালাম মল্লিক। হি ইজ দ্য সিনিয়র মিটিওরোলজিস্ট অফ বাংলাদেশ মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। হি অলরেডি রেজড হিজ হ্যান্ড। So Maulik bhai, please proceed. Thank you very much. Especially thanks for good, nice and informative lectures. Am I audible? Yes. But I have some question না, সেটা হলো আমি শুরু থেকে ছিলাম না অনিবার্য কারণবশত। আমার কোশ্চেন হলো যে আমরা ইদানিং লক্ষ্য করেছি যে বে অফ বেঙ্গলে মনসুন লো প্রেসার সিস্টেমস এবং ট্রপিক্যাল সাইক্লোনের সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি দিন দিন কমে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ল্যান্ডফলের জাস্ট পূর্ব মুহূর্তে অনেক সময় সাইক্লোনের ইন্টেন্সিটি কমে যাচ্ছে। সুতরাং আমার প্রশ্ন নয়, আগেই বললাম, কোয়ারি হলো যে দেয়ার ইজ এনি টেলিকানেকশন বিটুইন এল নিনো আর লা নিনো, এই ফ্যাক্টর গুলো এই ট্রপিক্যাল সাইক্লোনের ইন্টেন্সিটি পরিবর্তন অথবা
নাম্বার এবং সংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা এবং সে ব্যাপারে আপনার কোনো কাজ আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন। এটা ঠিক আমাদের এখানে কমে যাচ্ছে যে তা না, এটা বে অফ বেঙ্গলে না, এটা প্যাসিফিকই কমে যাচ্ছে। এখানে একটা কথা আছে, আপনার এল নিনোর সময় এই লানিনার সময় এই অঞ্চলটা ট্রপিক্যাল সাইক্লোন কমে যাবে, কিন্তু আটলান্টিকটা ট্রপিক্যাল সাইক্লোন বেড়ে যাবে। এইবার আটলান্টিক অঞ্চলে দেখছেন তো কিরকম সংখ্যা বেড়ে গেছে ট্রপিক্যাল সাইক্লোন, মানে হারিকেন, তাদের সংখ্যাটা বেড়ে যাবে। আর প্যাসিফিকে সংখ্যাটা কমে যাবে। আবার ঠিক এল নিনোর সময় উল্টাটা হবে, প্যাসিফিকের সংখ্যাটা বেড়ে যাবে, আটলান্টিকে কমে যাবে। এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্নের প্রথম উত্তরটা হচ্ছে গ্লোবালি কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন বলেন, হারিকেন বলেন, এগুলোর সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন বা হারিকেনের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানে এই টুকটাক হতে হতে যে ওগুলোর সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু এখন শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান ফাইন্ডিং। এখন এটা কেন, কি ব্যাপারে, এই ব্যাপারে আমি খুব ভালো জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যখনই মনে রাখবেন এল নিনো যখন হবে, তখনই আমাদের ওই সাইডটা, মানে এই ট্রপিক্যাল প্যাসিফিক এই সাইডটা ক্রাউডেড হয়ে যাবে, এখানকার সংখ্যা বেড়ে যাবে, আটলান্টিকের সংখ্যা কমে যাবে, একদম মেলো হয়ে যাবে। আবার ঠিক লানিনা হলে উল্টাটা হবে। ঠিক এবার যেহেতু লানিনা ছিল, আটলান্টিকে দেখবেন একের পর এক হয়ে গেছে, কিন্তু প্যাসিফিকে কিছুই হয়নি। সুতরাং এটা ঠিক এইভাবে কোরিলেটেড। এটা কেন কোরিলেটেড? ওই যে একই কথা বললাম না, আপনি এনসোর ক্ষেত্রে উইন্ড কিভাবে প্রবাহিত হয়, এখানে উইন্ড প্রবাহের কারণেই এটা হচ্ছে। এই যে এল নিনোর ক্ষেত্রে উইন্ড যেভাবে ফ্লো করে, লানিনার ক্ষেত্রে ঠিক উল্টা দিকে এই কারণে এটা হয়। এর সাথে হয়তো পিডিওর কোনো সম্পর্ক আছে, আমি ওই বিষয়ে কাজ করি না। আমি আসলে সাইক্লোন নিয়ে খুব কাজ করি না আমার লাইফে। আমি মেইনলি সি লেভেল আর ফ্লাডিং, এটাই মেইন আমার কাজ। তবে আমি এইটুকু জানি যে এই সংখ্যাটা কমে গেছে অনেক, কিন্তু শক্তিশালী সংখ্যা বেড়ে গেছে অনেক। দেখেন গত কয়েক বছরে আমেরিকার কিন্তু 12টা বাজায় দিচ্ছে এই শক্তিশালী হারিকেন একের পর এক, কিন্তু সেরকম শক্তিশালী সংখ্যা কিন্তু আগে ছিল না। আগে ছোট ছোট হারিকেন কত হইতো, এখন সেগুলো হয় না। সেটা একটা বিরাট চেঞ্জ গত 20 বছরের থেকে এই 20 বছরে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ডক্টর আবুল কালাম মল্লিক, এন্ড থ্যাংক ইউ আওয়ার রিসার্চ পারসন। আমরা আরো দুই একটা কোয়েশ্চেন পেয়েছি। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করবো তুষার কান্তি রয়, প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন। তুষার, আর ইউ দেয়ার? Mr. Tushar, he is from GSB. If he is not there, I can ask the question. Maybe due to internet connectivity, sometimes some problem is there. Recurrent interval of flood of Bangladesh is more or less 10 years. Is there any effect of PDO, ENSO, IOD on it? Well, definitely. Last 10 years, we didn't have any strong La Nina. As I said, in order to have a serious flooding, we need to have a strong La Nina. We didn't have any strong La Nina in the last 10 years. And so we didn't have any flood. Bangladesh কোনো flood হয়নি। এটাই তো ছিল প্রশ্নটা, তাই না? Yes sir, মানে রিকারেন্স বিষয়টা জানতে চেয়েছিল, এটার সাথে এটা রিলেশনটা কি? 10 বছরের যে রিকারেন্সটা সেটা ঠিক আছে কিনা, বা এটার সাথে এই গ্লোবাল সার্কুলেশন গুলোর সাথে কি ধরনের রিলেশন? কি রিকারেন্স জানতে চাচ্ছে, বুঝলাম না। আমি আরেকবার বলি, জাস্ট 1 মিনিট। এটা কোশ্চেনটা অনেকটা এরকম, রিকারেন্স ইন্টারভাল অফ ফ্লাড অফ বাংলাদেশ ইজ মোর অর লেস 10 ইয়ার্স। মানে ওনার আইডিয়া হচ্ছে ফ্লাডের রিকারেন্স ইয়ারটা 10 বছরের মধ্যে হতে থাকে। Is there any effect of? It's a very subjective প্রশ্ন। Exactly. Recurrent of flood. Bangladesh is such a country, we have flood every year. এখন রেকারেন্স মানে কি মেজর ফ্লাড বলতে চাচ্ছে না, আমি যতটুকু বুঝতেছি মেজর ফ্লাড। এক্স্যাক্টলি, মেজর ফ্লাড। মেজর ফ্লাড যদি হয়, এখন মেজর ফ্লাড কে ইউ নিড টু ডিফাইন মেজর ফ্লাড, হোয়াট ইজ আ মেজর ফ্লাড। রাইট, মেজর ফ্লাড যদি 1998 টাইপের বলেন, তাহলে ওই ধরনের ফ্লাড কে আমরা তখন মনে করতাম, তখনকার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 100 ইয়ার্স ইভেন্ট ছিল। 100 ইয়ার ইভেন্ট ছিল 1998 এর ফ্লাড। আমি নিজে করেছি ফ্লাড ফ্রিকোয়েন্সি, এবং 1988 এর ফ্লাড ছিল 50 ইয়ার্স, 1987 এর ফ্লাড ছিল 30 ইয়ার্স। ঠিক 10 ইয়ার্স বলে যে ফ্লাড বলতেছে, ওগুলো একদম মিডিয়াম
মিনিমাম ফ্লাড যেটা সেরকম ফ্লাড আমার মনে হয় ওই ধরনের ফ্লাড যদি চিন্তা করা যায় ওইটাও এখনো ওই স্কেলই চিন্তা করতে হবে এখন হয়তো 10 বছরে একটা মাঝামাঝি টাইপের ফ্লাড হবে আর বড় ফ্লাডটা 1998 টাইপের ফ্লাড হতে গেলে আমাদের আরো অনেক কিছু হতে হবে সেটা আর লঙ্গার টাইম স্কেল আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কত তবে 100 বছর না এটা বলতে পারি অন্তত 50 বছর হতে পারে ম্যাক্সিমাম এখন যেটা আগে 100 বছর ছিল সেটা কমে গেছে এখন ওকে স্যার থ্যাংক ইউ আমরা একটু নিজামুদ্দিনকে রিকোয়েস্ট করবো ওনার কাপল অফ কোশ্চেন ছিল আরেকটা বোধহয় ফ্লাড নিয়ে একটা কথা ছিল মিস্টার নিজামুদ্দিন আর ইউ দেয়ার জি স্যার আমি আছি প্লিজ আস্ক ইওর কোশ্চেন প্লিজ জি স্যার আমি স্যার বাপিক্স থেকে বলছিলাম স্যার ওই যে আপনার বিরতির আগে স্যার বাংলাদেশের ফ্লাডের একটা স্লাইড শো মানে দেখিয়েছিলেন পরের বিষয়ে আলোচনা করবেন বলে এটা আমরা মিস করেছি স্যার আর আরেকটা জিনিস স্যার ওই যে এলিনা এবং ল্যান্ডলিনার সি ট্রান্সপোর্টেশনের কোনো ইফেক্ট পড়ে কিনা বা এর জন্য কি ভেসেল ট্রান্সপোর্টেশনের পাথ ওয়ে চেঞ্জ হয় কিনা এভরি ইয়ার বা এর সাথে মিল রেখে সেটা আমার একটু জানার ছিল very nice question একদম রিয়েলি মানে অ্যাপ্লিকেশনস যেটা প্রথম কথা হচ্ছে যে আমি আমার ইসের কথা বলি প্যাসিফিক আইল্যান্ডস এর কথা বলি আপনার প্যাসিফিক আইল্যান্ডে কতগুলো সি পোর্ট আছে যেগুলো এল নিনোর সময় হয় কি ওগুলো প্রায় 8 ইঞ্চি সি লেভেল নিচে নেমে যায় স্বাভাবিকের চাইতে তখন ওদের জাহাজ ঢুকাইতে অসুবিধা হয় তারপরে ওদের প্যাসিফিক আইল্যান্ড তো খুব ছোট ছোট আইল্যান্ড ওদের তো সবকিছু খুব লিমিটেড ছোট আইল্যান্ড ছোট পোর্ট সবকিছু ছোট ওদের খুব অসুবিধা হয় সি ঢুকাইতে তখন সি জাহাজটাকে বহু দূরে এখান থেকে নৌকা দিয়ে নিয়ে আসে এই হচ্ছে এক কথা আবার এল নিনোর ক্ষেত্রে লা নিনোর ক্ষেত্রে যেটা হতে পারে বা এল নিনোর ক্ষেত্রে যেটা এই ফ্লোটা আপনার খুব স্ট্রং হয়ে যাবে তখন দেখা গেল যে আপনি 20 নটিক্যাল সাধারণত জাহাজ চলে কত 20 নটিক্যাল মাইল এই নটিক্যাল মাইলে যে আপনারা যে যতটুকু কভার করতে পারবেন ততটুকু কভার করতে পারবেন না এটা হলো যারা জাহাজ চালায় তাদের জন্য আর যারা পোর্ট ম্যানেজমেন্টে আছেন আপনাদের জন্য মেইন হচ্ছে যে ওই যে এই কি বলে এই হয়তো কোথাও এল নিনোর ক্ষেত্রে যদি ওইভাবে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না কারণ আমাদের সি লেভেল ইজ রাইজিং সুতরাং ঠিক এই আমরা যারা ওয়েস্ট প্যাসিফিকে আছি আমাদের জন্য হয়তো অসুবিধা হবে না কিন্তু যারা একটু ইস্টে আছে বা সেন্ট্রাল প্যাসিফিকে আছে তাদের অনেকেরই সমস্যা হয় এল নিনোর ক্ষেত্রে সি লেভেল নিচে নেমে যায় তখন তারা ওই জাহাজ ঢুকাতে পারে সুতরাং এই ধরনের প্রবলেম থাকবেই আছে thank you sir okay thank you I would like to request Lieutenant Commander Yusuf do you have any question or comments or suggestion please Lieutenant Commander Yusuf are you there Affirmative sir please yeah so thank you very much sir I have learned many things from the today's discussion sir especially I have not background on this topic more so I don't have any direct questions but even though as I have learned from the respective speakers lectures and other experts sir I have one small query sir sir as it is refers that El Nino refers to the warming of the ocean surface sir so as warming of the ocean surface so we also know the sea surface temperature rising sir is it that for El Nino sea surface temperature is rising if it is so sir then there is a saying that if 1 degree of sea surface temperature rising there will be inundated almost all the coastal belt of the Bangladesh sir so should we not give more focus for SST raising to protect our coastal belt and another part of this question sir, that as we have learned from your lecture that sir from after 1997 there is annually the El Nino and La Nino year is changing sir so due to that there will be a drought or the flooding so is it the 1 year problem or temporary problem as per my understanding and another thing in sea surface temperature if it is raised then it will be more difficult for us to existence in the coastal belt sir what is your opinion sir thank you sir yeah I think you are mixing sea surface temperature and sea level rise two are two different things
Sea surface temperature is the temperature of the water on the sea. Our sea level rise is the rise of the water. Yes, sea surface temperature is rising. That's part of the picture of the global warming. As I say, there is a global trend. There is a longer trend that sea surface temperature is rising. Temperature is rising, both sea as well as atmosphere too. So this is not something new. It is rising for a long time. It will continue to rise. So as it rises, definitely it expands and it inundates. So it's very simple. We are talking about ENSO, PDO, or whatever IOD. These are the rising temperature, the effect of rising temperature, plus alpha. That alpha determines the effect of ENSO, IOD, and PDO. So your question actually answers, the answer is there. Yes, sea surface temperature is rising. And as it is rising, it will expand and it will inundate more areas. So Bangladesh is already vulnerable. I'm very positive-minded now, not always focused to the problems, see what the solution is. So this is nothing new. We all know that's what's going to happen in Bangladesh. But what is new here is that that's not the only story. That's part of the story. The other part is that you have an interannual variability that will cause an abrupt inundations. And that's something you can handle now. You cannot handle sea surface temperature rise, sea surface rise. You can do anything. It's a global consensus. Both the international leaders are talking and failing, and they will continue to talk. That's another forum, and we have no control there. But you have a control. You can control the yearly inundations. As long as you know that there will be a rise of sea level in the next 3 months. So let's do something. But you can't control the natural trend. There's no way you can do that. So that's why I was more focused on the adaptations, because I know the mitigation part is there and we can do anything. Unfortunately, at least for now. Thank you, Lieutenant Commander Yusuf, for your excellent questions, and thank you, our research person. Sir, could you please stop sharing your screen? So I think we can see the all participants a bit broader scale. Okay. So I have seen Sultan Al Nahyan. He is from Bangladesh Ocean Research. Okay. Yeah. Thank you, sir. I have seen Sultan Al Nahyan from Bangladesh Ocean Research Institute raise his hand. Mr. Nahyan, please ask your question. Mr. Nahyan, are you there? Yeah, please. Assalamu alaikum, sir. Assalamu alaikum. স্যার আমি বিওআরআই থেকে নাহিয়ান বলছিলাম, সায়েন্টিফিক অফিসার। স্যার আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে থার্মোহালাইন সার্কুলেশনের সাথে এনসো এর কোনো রিলেশন আছে কিনা? আছে, ডেফিনেটলি আছে। এনসো ডেপথ হলো আপনার বেশ অনেক নিচে, যদিও নিচে থার্মোক্লাইনের টেম্পারেচার শুধু উপরের সারফেস হলেই যে হয় এনসো হয় তা না। নিচের থার্মোক্লাইন ডেপথে গিয়ে সার্টেন ডেপথ পর্যন্ত যেতে হয়, যাওয়ার পরে সেখানে যদি টেম্পারেচার হয় সার্টেন টেম্পারেচার পাওয়া যায়, তাহলেই এল নিনো ডিফাইন করা হয়। আর যদি থার্মোক্লাইন যদি ডেপথে যদি আপনার টেম্পারেচার চেঞ্জ না হয়, তাহলে উপরে টেম্পারেচার ওইভাবে থাকে না। So these are related. Yes. স্যার তাহলে এনসোটা কি সম্পূর্ণ মানে অ্যাটমসফেরিক ফেনোমেনা এটা? No, it's both atmospheric and oceanic. স্যার আরেকটা জিনিস হচ্ছে এল নিনো অথবা লা নিনোর সময় যে গ্লোবাল উইন্ড ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে স্যার, এটা স্যার এল নিনো যেটা স্যার ওয়েস্টার্লি উইন্ড এটা। জি হ্যাঁ স্যার, তো যা কোনো ড্রাই উইন্ড অথবা ওয়েট উইন্ড কি স্যার হচ্ছে ইন্ডিয়ান ওশান থেকে প্রপাগেট করে বাংলাদেশের দিকে আসে, এরকম কোনো স্যার ডিস্ট্রিবিউশন কি আছে? ঠিক না ব্যাপারটা, তবে আবার কিভাবে চিন্তা করলে এরকমই, কারণ হচ্ছে যে ওদিক থেকে যখন উইন্ডটা আসে দেখা যায় যে ওশান যখন এল নিনো হয়, এল নিনোটা কি, এল নিনো ওয়েস্টার্লি আপনি বললেন, যার ফলে ওয়ার্ম উইন্ডই আসতে থাকে, এদিকে আসতে থাকে। আবার এদিকে ইন্ডিয়ান ওশান থেকে যদি ফিডব্যাকটা হয় এরকম যে তারাও যদি পজিটিভ ফেজে কাজ করে, তো তারাও তো গ্যাঞ্জেস ব্রহ্মপুত্রের উপর এফেক্ট করে, তারাও তো আবার কি বলে ওইটা ওয়েস্ট টু ইস্ট ফ্লো করতে থাকে, সেই উইন্ডটা ড্রাই হয়ে যায়, এটা দেখা গেছে অনেক সময়। তার ফলে একটা ড্রাই উইন্ডের প্রভাব
থাকে, যেহেতু সমুদ্র সবসময় গরম হয়ে আছে সেই কারণে। তবে আমরা সাধারণত উইন্ডটাই বলি, ড্রাই না ওয়েট, এত ড্রাই অথবা ড্রাই না, এই বিষয়টা হয়তো আমরা যারা ক্লাইমেট পিপল তারা অতটা দেখি না, কিন্তু ড্রাই উইন্ড হয়। আপনি ইউ আর রাইট। Thank you, Nahian. Thank you, sir. Nahian is the scientific officer of Bangladesh Ocean Research Institute. It is situated in the Cox's Bazar. Okay, it's great, great. Yeah. আমার একটা প্রশ্ন নাইয়ান সাহেবের কাছে, যে ওইখানে কি অবস্থা টেম্পারেচার এখন ওশান সি সারফেস? স্যার রিসেন্টলি তো আমরা যাচ্ছি না, ওই কোভিড এর কারণে আমাদের প্রজেক্ট গুলো একটু স্টপ আছে স্যার। এখানে 27 থেকে 30 পর্যন্ত আছে মেবি স্যার, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আজকে সকালে, যেহেতু আজকে আমার স্টক আছে এখানে, আমি কিন্তু আজকে সকালে টেম্পারেচার চেক করছি, তাতে গত বছর বা খুব যে একটা পার্থক্য দেখি নাই কিন্তু আমি আজকে। আই চেকড ইট টুডে, এই মার্চ মাসের সমস্ত টেম্পারেচার। টেম্পারেচার কথা বলছেন তো স্যার? টেম্পারেচারটার বিষয়ে আমি একটু কমপ্লিমেন্ট করি। এই মুহূর্তে বে অফ বেঙ্গল, বিশেষ করে সাউদার্ন পার্ট এন্ড ইস্টার্ন পার্ট অফ দ্য বে অফ বেঙ্গলে যে টেম্পারেচার অ্যাটেইন করেছে সেটা মানে নরমাল সে মানে স্বাভাবিক তাপমাত্রা 0.5 ডিগ্রির মতো বেশি আছে। বেশি আছে না? 0.5, রাইট, এটা এক্স্যাক্টলি তাই। আমি দেখছি আজকে সকালে ওরকমই। থ্যাংক ইউ। এই ক্ষেত্রে আমি এখন আরেকটা ছোট্ট প্রশ্ন, আমাকে একটু বলেন তো, গত 10-20 বছরের তুলনায় কতটা পার্থক্য হয়েছে? আছে কোনো ধারণা? জি, যদি আমরা কনজিকিউটিভ ইয়ার গুলোতে যদি দেখি, রিসেন্ট টাইমের মধ্যে গত বছর এর প্রথম দিকে এবং বিশেষ করে 2019-এর শেষের দিকে বে অফ বেঙ্গলের টেম্পারেচার কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল এবং কখনো কখনো 1.2 ডিগ্রি বা 1.5 ডিগ্রি সেলসিয়াস পয়েন্ট বেসিসে কিন্তু ইনক্রিজ করেছিল। কিন্তু এল নিনো উইক লানিনা কন্ডিশনে যখন ট্রান্সফার হলো, তখন থেকে কিন্তু বে অফ বেঙ্গলের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে কিন্তু সাপ্রেস হতে থাকলো এবং গত বছরের নভেম্বর 2020 থেকে শুরু করে অনওয়ার্ডে বে অফ বেঙ্গল অলমোস্ট সাইলেন্স আছে এবং তার টেম্পারেচারও 0.5 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি এভাবে উঠে নাই। আচ্ছা, good, that's a good findings, very good observation. Thank you. Thank you, good interaction. আমি এখন রিকোয়েস্ট করব জুয়েল মেরাজুল, ও অনেক আগে কোশ্চেন করেছে। মিস্টার জুয়েল মেরাজুল, প্লিজ আস্ক ইউর কোশ্চেন। আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ প্লিজ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এল নিনো সাউথ অসিলেশন আর লা নিনা সাউথ অসিলেশন স্যার দুটো অনেকটা স্যার ট্রেড উইন্ডের উপর নির্ভর করেছে, স্ট্রং আর উইক ট্রেড উইন্ড। তো স্যার আপনি হিউম্যান ইন্টারাকশন বা অ্যানথ্রোপোলজিক স্যার যে ইফেক্টের কথা বলতেছিলেন স্যার ইন্টেন্সিটির জন্য, এল নিনো আর লা নিনার জন্য স্যার, এটা যদি একটু স্যার ব্যাখ্যা করতেন। ব্যাখ্যা না, আমি বলতে চাচ্ছি আমরা যে কোনো একটা ঘটনাই ঘটুক না কেন, সাগরে বলেন বাতাসে বলেন, এটা ঘুরে ফিরে আমরা কেন এগুলো নিয়ে চিন্তিত? কারণ এগুলো আমাদের প্রাত্যহিক ডেইলি লাইফের উপর ইম্প্যাক্ট করে, এই জন্যই তো। তা আপনি এল নিনোর ক্ষেত্রের কথাটা আমি বলতে যাচ্ছি, যেটা যে আপনার কতগুলো দেশে যেটা হয়েছে, যেমন মিডল ইস্টে বিশেষ করে আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, এই সমস্ত দেশে হয় কি পরপর 3 থেকে 5 বছর পর্যন্ত এল নিনোর ইম্প্যাক্ট ছিল। এল নিনোর ওই সমস্ত জায়গা এমনিতেই ড্রাই, মিডল ইস্টের কথা বলে, এমনিতেই এগুলো গরম, তারপরে যদি এল নিনো হয় আরো 3-4 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যায়। এল নিনো তো শুধু টেম্পারেচার বেড়ে যায় তা না, ফসল নষ্ট হয়ে যায়। আর সবাই তো আর বড় লোক না, যারা গরিব মানুষ তারা করে কি সব গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয়। আফগানিস্তানও একই কাহিনী, সিরিয়া তো একই কাহিনী। এই যে একটা বিরাট সংখ্যক মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসা, এবং এরা সবাই আপনার চলে আসছে শহরে অনাহারে, অভাবে, তাদেরকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এবং এই সমস্ত যে সিভিল ওয়ার যে সমস্ত দেশগুলোতে শুরু হয়েছে, যারা সিভিল ওয়ার গুলো করতে চায় তারা এই সমস্ত সুযোগগুলোই খোঁজে, যে ক্লাইমেট অ্যাডভার্স ক্লাইমেট যখন হবে, যখন মানুষ একটু মার্জিনালাইজড অবস্থায় থাকে, তখনই সেখানে হিট করার সুবিধা, এবং তখন এই সুযোগ সুবিধাগুলো নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়। পৃথিবীতে এখন পর্যন্ত যে সমস্যাগুলো হয়েছে সবকিছুর আগেই দেখা গেছে কোথাও না কোথাও ক্লাইমেট কোনো না কোনো ভাবে জড়িত। এবং ফর্চুনেটলি or unfortunately, and so especially El Nino was
was the culprit. এই কারণেই সব ঘটনাগুলো শুরু হয়েছে। তা আমি এটা এমনিতেই বললাম, বাংলাদেশেও আমি দেখছি গত কয়েক বছরে এই যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের ডেটা থেকে যে বাংলাদেশেও এমনিতেই এখন সামাজিকভাবে আমি 30 বছর আগে দেশ ছেড়ে চলে আসছি, তখন যেভাবে দেখে আসছি এখন নিশ্চয়ই অনেক বদলায় গেছে, স্বাভাবিক বদলানোর কথা, মানুষের মন পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও ওই এল নিনো স্ট্রম 2015-16 সালে দেখা গেল হঠাৎ করে 2 সিটিতে, পেপারও এটা নিয়ে বিরাট এক হেডলাইন হয়েছিল, আমিও অনেক কিছু লিখতে চেয়েছিলাম পরে আর লিখিনি, যে বাংলাদেশে হঠাৎ করে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেল ঢাকা শহরে। আমি মনে করি এই যে ক্লাইমেট মানুষের মনের উপর তো প্রভাব রাখি। আপনার অ্যালার্জির কথা চিন্তা করেন, অ্যালার্জি কি আপনার শরীরের উপর প্রভাব রাখছে না? আপনি অ্যালার্জিটা কি কোথেকে হচ্ছে? এনসো ইয়ারগুলোতে অ্যালার্জি হবে, ক্লাইমেট চেঞ্জের কারণেও অ্যালার্জি হচ্ছে। তো এই যে বিভিন্ন আমরা হয়তো ওইভাবে খেয়াল করি না, তা আমি বলতে চাচ্ছি যে এখন সময় হয়েছে আমাদের এই জিনিসগুলো এইভাবে খেয়াল করা, যে these are not mere climate or weather phenomena. This even impact our daily life, our social life, our family life. Let's take the matter seriously. এই হচ্ছে আমার কথা। But again, আপনি যদি বলেন যে এগুলো এখন কন্ট্রোল করবো কিভাবে, that's a different issue. আমরা ওগুলো হয়তো অন্যদিন আলাপ করবো। Thank you, sir. Any more question? Any more question? Joel Merajul? স্যার গ্লোবাল ওয়ার্মিং স্যার হচ্ছে ট্রেড উইন্ডের স্যার প্যাটার্নটা কি স্যার কন্ট্রোল করে কোনোভাবে, বা স্যার এটা কোনো ইন্টারঅ্যাকশন বা স্যার কোনো রিলেশন পাওয়া গেছে স্যার? অবশ্যই থাকবে। গ্লোবাল ওয়ার্মিং কি? সমুদ্রের সি সারফেস টেম্পারেচারটা ওয়ার্ম হয়ে গেছে, তো ওয়ার্ম হয়ে গেলে যা হয় আস্তে আস্তে একটা ভর্টেক্স প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হবে, কোথাও বাতাস জোরে যাবে, কোথাও বাতাস কম যাবে, এইরকম নানা রকম অ্যানোমালি সিস্টেম। আপনি দেখছেন হয়তো রিসেন্টলি যে উইন্ড ডিরেকশন বদলাই যাচ্ছে। In Western Pacific is happening. Wind direction টা বদলাই গেছে। So-called wind একটা ডিরেকশন ছিল না, এটা নাই। আপনি এটাও দেখতে পারবেন যে প্লেনে এখন আগে যেই জায়গায় প্লেনে আসতেন 5 ঘন্টা, এখন দেখবেন হয় 4 ঘন্টা হয়ে গেছে অথবা 6 ঘন্টা হয়ে গেছে। কেন হয়েছে এটা? Because wind pressure বেড়ে গেছে। Okay, sir. Thank you. We are almost running out the time, and also today is the Juma prayer. I am taking last question from the Mariam Hussain. She is pursuing her PhD degree in South Korea. Mariam, are you there? Mariam Hussain? Or I can ask the question on behalf of her. Why advanced forecasting using like ENSO, IOD, including NWP, is not able to improve disaster mitigation? We still experience billions of money losses during tropical cyclones or flood-related hazards. Well, first প্রশ্নটাই যদি আমরা একটু খণ্ডন করি, ডিজাস্টার মিটিগেশন করার জন্য ফোকাস করে কিনা আমি জানি না, মেইনলি ডিজাস্টার অ্যাডাপ্টেশনস যদি হয়। সরি, কি ছিল কথাটা? যে কোয়েশ্চনটা অনেকটা এরকম যে মানে আমরা যে বড় ধরনের ওয়াই অ্যাডভান্স ফোরকাস্টিং ইউজিং ENSO, IOD and NWP technique also not able to improve the disaster mitigation. I mean, this kind of early warning and other system is not as much as precise as community demand. Okay, this is another very great question. আমি অনেক সারা জীবন এগুলো নিয়ে কাজ করছি। সেটা হলো যে অ্যাকচুয়ালি আমরা যে ফোকাস করি, এই ফোকাসটার কিন্তু সে ফ্লাড ফোকাসড বা ওয়েদার ফোকাসড, আমি বলি ওয়েদার ফোকাসড ওয়ার্নিং রেসপন্স সিস্টেম। তবে এটা 5টা কম্পোনেন্ট থাকতে হবে। একটা হলো ফোকাসড, একটা হচ্ছে ইন্টারপ্রিটেশনস, একটা হচ্ছে ডিসেমিনেশনস, আরেকটা হচ্ছে মনিটরিং and review and analysis. প্রথম প্রবলেমটা আমরা যেটা করি, আমরা ফোকাসটা নিজেরা করে নিয়ে এদেরকে বলি যে ফোকাস, this is your focus, just do it. That's not something people want. People want to be part of this forecasting system. So when you make a focus, bring them on the same table and let's talk to them, discuss with them. So the way you people look at each other means eyeball to eyeball contact. In this way, maybe those are villagers, but
they feel like a sort of belongingness to this part of the work. There are focused on the indigenous experience. You have to take the indigenous experience. Sometimes indigenous experience are great. So it had a birat problem here as a focused institutional growth. The people, those who are making those focus, the smartest people, they think they can do it. They can make the focus and make other people to act, to react. But this is not really happening now. আমি এখন একটা ফোকাস তৈরি করে নিয়ে গ্রামে গিয়ে বললাম যে এইটা ফোকাস আপনারা এটা ব্যবহার করেন, এইভাবে কাজ করে না এখন। আমার ফোকাস করার সময় তাকে সাথে নিয়ে আসতে হবে যে আমি এরকম চিন্তা করতেছি, আপনার কি ধারণা, আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে সামথিং, and we know the villagers have some great ideas. Don't মানে কি বলে underestimate that. একটা ছোট্ট গল্প বলি, যদিও I'm tired now, তারপর একটা গল্প বলতেছি। 1988 এর সময় 1988 এ বন্যার পর বাংলাদেশে হার্ভার্ডের একটা গ্রুপ গেছে, গিয়ে তারা বাংলাদেশের গ্রামের কৃষকদেরকে 3000 টাকা দিছে। I know everything. দেওয়ার পর দেখে কি এরা সবাই জায়গা কিনে, 3000 টাকা দিয়ে যে যতটুকু জায়গা পায় সেটা কিনে। হার্ভার্ডের গ্রুপ এসে জিজ্ঞেস করলো যে তোমরা 3000 টাকা দিলাম, তোমরা সবাই জায়গা কিনলা কেন? গরু তারপরে ছাগল এগুলো কিনলে না কেন? তখন ওরা বললো, উত্তরটা দিল গ্রামের লোকেরা যে গরুটা কিনলে আমার একটা রিস্ক থাকে, there is a risk factor, গরুটাকে লালন পালন করতে হয়, এটা মরে যেতে পারে, মরে গেলে আমি জিরো হয়ে যাই, আর জায়গাটা আমার থেকে যায়। তখন আমার মনে আছে হার্ভার্ডের প্রফেসর বলছিল যে এর চেয়ে সুন্দর ডিসিশন হার্ভার্ডে হয় না। বাংলাদেশি গরিব লোক যে সুন্দর একটা ডিসিশন নিল এই 3000 টাকার জন্য, 3000 টাকা কিভাবে ইউজ করতে হয়। Probably the smartest people in Harvard and MI can make anything better than that. So don't underestimate the farmers. They have a knowledge, তাদের idea আছে। সুতরাং just bring them on the same table and let them be a part of the program, part of the initiative, just eyeball to eyeball. তাহলে এগুলো কাজ করে। আমরা প্যাসিফিক আইল্যান্ডে কাজ করছি এইভাবে, and it worked very well. এমনি আমরা নিজেরাই চিন্তা করি না কেন, আপনি যখনই একটা মিটিং করবেন সবাইকে ডাকবেন, তো ওর একটা বিলঙ্গিংনেস চলে আসে যে এটা আমি তো এটা বানাইতেছি, this focus, I am part of this institutions, I have made it, তখন তাদের ইয়ে আসবে। কিন্তু আগের যে আইডিয়া শহর থেকে সাহেবরা তৈরি করে তারপরে দিবে যে এইভাবে এইভাবে কাজ করো, I don't think this is not going to work. The world is changing. That's my comment. Thank you, sir. Actually, I think this is a very time-demanding comment, and the question is very nice because I was involved in some baseline study of the flood and relevant disaster. So I have not only me, my team experienced these sorts of things. How indigenous people or community people are doing those kinds of examples should be incorporated in our top-level management. That is very important. Yes, we always underestimate. No, they're smart. Yeah, more very smart. Yes, sir. Yeah. Thank you. We are almost end of the time. If any participant have any question, especially Captain Wahiduddin Kutub, sir, are you there? If you have any question, please ask to sir. And Dr. Abdul Mannan, if you have any question, he's the senior meteorologist of Bangladesh Meteorological Department. He already interact many important things with you, and he is a very knowledgeable person. And Dr. Imran Hussain, he pursued his PhD degree from Australia. He is also with us. If any one of you have any question, and also research community and student, please feel free to ask to sir, or you can directly ask sir via email. I will send the sir email and presentation to all of you. So I hope all of you will enjoy the things, and in future we will try to take more collaboration, especially scientific collaboration, research collaboration, any kinds of. That is, I think, much more effective in future. So we are very lucky that sir has very good experience in Bangladesh as well as the international arena. So do you have any question, please? Anyone? This is the last opportunity. Thank you, Dr. Mohan. Yes, Please. Please. Thank you. And thank you for giving me chance. Actually, I don't have any question, but time is very limited, so that I know I would not go in that way. Actually, it's my privilege to be a part of this training session. I would say it's a training session because many people are new on the arena of Indian Ocean dipole and Pacific Ocean, Pacific decadal oscillation, as well as ENSO phenomena.
So I want to express my sincere thanks to the speaker. We are very lucky that Mr. Dr. Rashed Chowdhury is a Bangladeshi national. Maybe he has adopted another nationals also. So we are very much grateful to him. And I so far I can remember last year we have that means a joint activities at some other phenomena organized by some print and electronic media. During that period, the comment has been provided from collected from Dr. Rashed Chowdhury, and that has been provided to the Bangladeshi people in addition to me also. So that's why he is quite familiar with me. And again, I like to give my sincere thanks to that is NOAMI for organizing such an important topics, which is a very much burning issue during the recent decades, as well as of course in future once we will go for seasonal and sub-seasonal forecasting. We all have to learn more and more on these topics, because these are the global drivers for promoting the long range as well as short range weather, and as well as of course climate predictions also, because in every sector these are the oceanic phenomena that has been addressed, even encouraged by WMO also. WMO is now regularly encouraging to utilize these oceanic phenomena in weather forecasting, and as of course for early warnings. Somebody was trying to talk about the adaptation and mitigation. Of course, if we would have similar webinar in future, we will deliver this sort of things. We will express why this adaptation and mitigation related aspect is of course associated with this sort of phenomena. So I don't want to make my speech long, but finally I like to give my sincere thanks again to NOAMI, as well as to Dr. Rashed Chowdhury, as well as to you, Dr. Samarendra Karmakar sir, and finally to all the participants, and allowing me to talk with this webinar. Thank you all. Thank you. So kind of you. Excellent. Excellent. We are inspired by your all kinds of communication. So it is at the end. Now I would like to request our Honorable Secretary sir to say a few words, because Juma prayer time is very close. So please, Syed Mainuddin Haidar. He's our General Secretary. Also, he was the first director of BIWTA. Sir, please. Assalamu alaikum, Dr. Rashed Chowdhury. আপনার সাথে আমার এর আগেও সম্ভবত কাজ করেছি আমি, যখন ফ্ল্যাট হয়েছিল ঢাকাতে। আমি যেতাম আপনার ওখানে আপনার ফ্ল্যাট ফোরকাস্টিং এর ডাটা নিতে এবং আপনার ওই ওয়াটার লেভেলের ডাটা নিতে। আপনার নিশ্চয়ই মনে আছে আবহাওয়া সাহেবের কথা, যিনি আমাদের চিফ হাইড্রোগ্রাফার ছিলেন, ওনার কথা নিশ্চয়ই মনে আছে। আমি আপনার সাথে ওইভাবে কাজ করেছি আর কি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই মূল্যবান লেকচারটা আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারা এটা গ্রহণ করবে এবং এটা তাদের জীবনেও কাজে লাগাবে এবং দেশেও কাজে লাগাবে। তো আপনাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আমরা আপনার কাছে আরো লেকচার শুনব। ধন্যবাদ আপনাকে। মেনি থ্যাঙ্কস। আমাদের জয়েন্ট সেক্রেটারি প্রফেসর ডক্টর কামরুল আলম খান, আপনি কি আছেন? যদি সংক্ষেপে স্যারের উদ্দেশ্যে কিছু বলেন। হি ইজ দ্য সিনিয়র প্রফেসর অফ জগন্নাথ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, and also the acting general secretary of NOAMI. Professor Dr. Kamrul Alam Khan sir, please. Actually আজকে দিন তো জুম্মার দিন, যার জন্য আসলে আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের ডক্টর রাশেদ চৌধুরী স্যারকে। উনি আসলে যে একটা মূল্যবান বক্তব্য রাখলেন, এই মূল্যবান এই স্পিচটা আসলে আমাদের ফিউচারের মানে উইল ক্রিয়েট new era and revolution for our activities of the NOAMI. That is why I am grateful to him on behalf of the NOAMI. আসলে অনেক কামগুলো শিখছি। আমি ফিজিক্সের প্রফেসর, এই জিনিসগুলো আমার একটু জানার ইচ্ছাও ছিল, যেমন পিডিও সম্পর্কে আজকে যেভাবে উনি বললেন, এনসো সম্পর্কে, আইওডি, টিএমআই, এলনিনো, আলনিনা, তারপর উনি আরো বললেন যে এনসো নিউট্রাল কন্ডিশনস, এবং লাস্ট অফ অল যেটা বললেন পেক সেন্টার, দ্য প্যাসিফিক এনসো অ্যাপ্লিকেশন ক্লাইমেট সেন্টার সম্পর্কে যা বললেন, সেটা আসলে আমাদের দ্বারা একটা ইমেজ আছে
এদের জন্য খুবই উপকারী আসবে। আমি শুধু ডক্টর রাশেদ চৌধুরী স্যারের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনি আমাদের গর্ব, আপনি আজকে আমেরিকার মতো জায়গাতে রিসার্চ অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত আছেন। আপনি আমাদের নোয়ামিকে স্মরণ রাখবেন, নোয়ামিকে সাথে কোলাবোরেশন কিভাবে সেট আপ করা যায় সেটা আমরা সবসময় আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। আপনার হাতটা আজকে যেভাবে লেকচারের মাধ্যমে আমাদের জন্য প্রসারিত করেছেন, এটা যেন আর সংকুচিত না হয়, এই অনুরোধ আমি রাখবো। আমি আসলে আবারও নোয়ামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনাকে যখনই আমরা আবার আহ্বান করবো, আপনাকে পাবো, আপনার এই ভ্যালুয়েবল স্পিচ আমরা আবার শুনতে পাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বক্তব্য এখানে শেষ করছি। লাস্ট অফ অল, যদি আমি আমাদের ডক্টর মোহন কুমার দাসকে ধন্যবাদ না দেই, আসলে ধন্যবাদ যে ছোট করাও ঠিক হবে না, তারপরে একটা ধন্যবাদ দিতে হয় আর কি, যে সে যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমাদের নোয়ামের পক্ষ থেকে, আসলে ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারপর আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের সেক্রেটারি মঈনুদ্দিন মহোদয়কে আসলে ধন্যবাদ জানাবো। ওনাদের নেতৃত্বে আমাদের নোয়ামি আরো এগিয়ে যাবে। এইভাবে ইন্টারন্যাশনাল লেকচার সিরিজের মাধ্যমে নোয়ামির কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালিত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার অনেক ধন্যবাদ, অনেক অসংখ্য কৃতজ্ঞতা। আপনাদের সবার অনুপ্রেরণার ফলে আমরা গবেষকদের কাছে পৌঁছতে পারছি। স্যারদেরও যথেষ্ট পরিমাণে অনুপ্রেরণা আছে। আমি এই পর্যায়ে অনুরোধ করবো আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে কিছু বলার জন্য। সর্বশেষ আমাদের রিসার্চ পার্সন পার্টিসিপেন্ট এবং সবার উদ্দেশ্যে কিছু বলবেন। স্যার, শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার। আসলে বলার সবকিছু বলা হয়ে গেছে। ওকে স্যার। এই হলো পরিষ্কার কথা। আজকে জুম্মাবার, সুতরাং বেশি কথা বলার দরকার নাই। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর রাশেদ চৌধুরীকে, যে উনি আমাদের সুন্দর একটা লেকচার দিয়েছেন, যে লেকচারের মধ্যে অনেক ইন্টারাকশন ছিল থ্রু দি পার্টিসিপেন্টস এবং হোয়াট ইউ কল দি প্রফেশনাল, এবং প্রফেশনালসরা আসছে আজকে দেখে আমার খুব ভালো লাগছে। বিএমডি, এয়ারফোর্স নেট এবং আরো অন্যান্য জায়গা থেকে আমি দেখলাম প্রায় 61 or 63 টোটাল নাম্বার ছিল আজকের এই মিটিং এ, যেটা আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, স্পেশালি নোয়ামির ক্ষেত্রে। তো নোয়ামির পক্ষ থেকে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে এই যে এনসো, তারপরে আইওডি, পিডিও সম্পর্কে লেকচার দেওয়ার জন্য, কারণ এই জিনিসগুলি আমাদের এখানে অনেকের জন্য অনেকটা নতুন টার্ম বহন করে, এবং এগুলি কিভাবে ওয়েদারের সাথে রিলেটেড তাও অনেক চিন্তার বিষয় আছে, এবং সেগুলি নিয়ে আরো ভবিষ্যতে অনেক কিছু করার একটা স্কোপ রয়ে গেছে। তারপরে আমি ধন্যবাদ জানাবো মান্নান, ডক্টর আব্দুল মান্নান, ডক্টর মল্লিক, and somebody from BAF, তারা যে এখানে এসছে, এবং আরো অন্যান্য অর্গানাইজেশন থেকে সবার নাম আমার জানা নাই, তবে আমি জানি মান্নান এই জিনিসগুলো নিয়ে ডিল করে, যার জন্য আমি মোহনকে বিশেষ করে বলছি যে তাকে তুমি যেভাবে আনার চেষ্টা করবে, কারণ মান্নান এই পিডিও এবং আইওডি আর এমজেও ইত্যাদি নিয়ে কাজ করে এবং তোর কাছ থেকে কাজে লাগে। সেই দিক থেকে আমরা সাকসেসফুল হয়েছি। আর সবচেয়ে সাকসেসফুল হলো যে আমার যে 14 জন যে ট্রেইনি অফ নোয়ামি, তারা যে বিভিন্ন রকম প্রশ্ন করেছে, এবং আমার মনে হয় তারা এই লেকচারের মাধ্যমে অনেক কিছু নতুন জানতে পেরেছে, এবং এটা তাদের আরো ভবিষ্যতে এনকারেজ করবে টু নো অ্যাবাউট দি ওশান রিলেটেড অ্যাক্টিভিটিস অ্যান্ড ফেনোমেনা। এই বলে আমি অর্গানাইজিং কমিটি ডক্টর মোহন কুমার দাস, মিস্টার মাইনুদ্দিন হায়দার, প্রফেসর কামরুল আলম, প্রফেসর শাখাওয়াত আজকে নাই, এরা সবাই মিলে যে এই জিনিসটা ডেভেলপ করছে এবং সেই অনুসারে কাজ চলছে নোয়ামির ট্রেনিং, আমার মনে হয় দিস ইজ নিউ থিংস ফর দি নোয়ামি। I must thank everybody for participating this seminar in a Zoom meeting, and lastly Dr. Rashed Chowdhury, hope that we will be meeting again. Thank you very much, এবং happy Ramadan to everybody, and সবাইকে জুমার নামাজ পড়ার জন্য যে যেখানে আছে আপনারা তৈরি হন, কারণ টাইম অলরেডি শেষ। আমি এই বলে শেষ করতে চাই। Thank you, sir. Thank you, Honorable Chairman, sir. At the end, now I am requesting our Honorable Resource Person
to say a few words to the NOAMI as well as to all participants. Please, sir. Thank you. So I'm very excited, and it's a great privilege and honor for me to have this chance to talk about some of the important issues that যেটা আমি সবসময় মনে করি যে এর একটা নলেজ বেস হওয়া দরকার। আপনাদের মাধ্যমে এটা করতে পেরে আমি আই এম ভেরি হ্যাপি। আরেকটা জিনিস ইটস আ ওয়ান্ডারফুল অডিয়েন্স, সবাইকে খুব এনকারেজিং লাগছে। আমি কিন্তু আমেরিকাতেও এনসো নিয়ে যখন কথা বলি, আমি সাধারণত গ্রাজুয়েট স্কুলে পড়াই, আমার স্টুডেন্টদের অনেকেই একদম কিছুই বুঝে না, এরকম প্রচুর সংখ্যা আছে। বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে গেলে সবাই তাকায় থাকে। সেই তুলনায় আমি আজকের অডিয়েন্স ভেরি এক্সাইটিং, যদিও 62 পার্টিসিপেন্টস, এবং এর মধ্যে যারা আছেন তারা অধিকাংশই অন্তত জিনিসগুলো বুঝেছেন অথবা বোঝার চেষ্টা করেছেন, এবং যে সমস্ত প্রশ্ন করেছেন ভেরি ইন্টেলিজেন্ট প্রশ্ন। তা আমার কাছে মনে হয়েছে আমি নিজেও আপনাদের কাছ থেকে এই প্রেজেন্টেশন থেকে I also had a chance to learn something from you. তা আমার খুব ভালো লাগলো, and thanks once again for giving me this opportunity. এবং I hope ভবিষ্যতে we'll have another chance to at least interact each other. And thank you all. Actually, আমি নিজেও ফাস্টিং রোজা, আমি জাস্ট ইফতারি করি এই প্রেজেন্টেশনে শুরু করি। So it's time to মানে আমরাও সবাই টায়ার্ড। So once again, thank you very much. আমরা হাওয়াইতে বলে থাকি মাহালো, মানে thank you for everything. So, thank you so much. Yeah, sir, we should say mahalo too. Mahalo. Okay, sir. So, I'm leaving. Okay, sir, we are all leaving. Thank you, sir. We are very grateful to all of you, all the participants as well as our honorable resource person. So, hope to see you some other good time. Yeah. Thank you, sir. Mahalo. Mahalo. Okay, sir. Bye. Take care. Assalamu alaikum, sir. Assalamu alaikum.